হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের ক্লাসে। আজকে আমরা বেশ মজার একটা টপিক নিয়ে পড়াশোনা করব, রাইট ফর্ম অফ ভার্ব। ওকে, সবাই একটু ক্লাসটাতে জয়েন করে ফেলো এবং তোমার যে বন্ধুরা রয়েছে তাদের সবাইকে একটু আজকে ক্লাসটাতে মেনশন করো। আজকে ক্লাসে আসলে আমরা অনেক জিনিস পড়বো না, তবে খুব অ্যানালিটিক্যাল ওয়েতে পড়বো। অর্থাৎ যেন আমাদের রাইট ফর্ম অফ ভার্ব থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে যেন তোমরা এটাকে অ্যান্সার করতে পারো, অতটুকু অ্যাবিলিটি যেন তোমাদের হয়, সেটাকে আজকে আমরা অর্জন করারও চেষ্টা করব। সো সবাই আজকে ক্লাসটাতে জয়েন করে ফেলো। আমি একটু মেনশন দিয়ে দিচ্ছি সবাইকে। আজকে আমরা বেশ মজার একটা টপিক নিয়ে পড়াশোনা করব। সবাই আজকে ক্লাসটাতে জয়েন করে ফেলো। আমি একটু মেনশন দিয়ে দিচ্ছি সবাইকে। ওকে, সবাইকে মেনশন দেওয়া ডান। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো তো না? আচ্ছা, আজকে আমাদের পড়াশোনার টপিক আমরা দেখতেই পাচ্ছি। সবাইকে তোমরা মেনশন করবা আশা করছি। আমরা 30 সেকেন্ডসের মধ্যে সবাইকে মেনশন করে ক্লাসে ঢুকে যাই। ওকে, আমরা মূল কথায় মূল আলোচনায় চলে আসি। আজকে আমরা যেই টপিকটা নিয়ে আসলে পড়াশোনা করব, আসলে এটা বেশ মজার টপিক আমি বলি। এটার কারণ হচ্ছে একটা যে এই টপিকটা পড়তে গেলে আসলে কোনো ধরনের আমার রুলস মুখস্থ রাখার প্রয়োজন হয় না, যুক্তি দিয়েই চাইলে উত্তরগুলো করা যায়। 2 নাম্বার হচ্ছে, যদিও রুলস মনে রাখা লাগে, একটা শিক্ষার্থী যদি প্রত্যেকটা রুলসের আন্ডারে বেশ কিছু প্রশ্ন সে সলভ করে, প্রত্যেকটা রুলসের ভাগ করে, তাহলে ওই রুলসটা আসলে মনে রাখাটাও কঠিন হয় না। 3 নাম্বার ব্যাপার হচ্ছে, এই টপিক থেকে আসা প্রশ্নগুলো আমরা যদি ঘাটে দেখি, তাহলে দেখা যায় প্রতি বছর বিএসসিতেও কোয়েশ্চেন আসে, নার্সিংও মানে ডিপ্লোমায় কোয়েশ্চেন আসে। তার মানে আজকে যেটা পড়তে যাচ্ছি এটা বিএসসির জন্য ইম্পর্ট্যান্ট এবং ডিপ্লোমার জন্য ইম্পর্ট্যান্ট। তোমার উভয় পার্টের জন্য এখান থেকে একটা থেকে 2টা প্রশ্ন তুমি পাবাই পাবা। সো আজকে আমি চেষ্টা করব এমনভাবে পড়ানোর জন্য, এবং শুধু পড়াবো না, আজকে আমরা অনেক বেশি কোয়েশ্চেন অ্যানালাইসিস করব। অর্থাৎ বিগত বছর আমাদের ডিপ্লোমা এবং নার্সিংয়ে এই টপিক থেকে যত প্রশ্ন আসছে, আমরা মোটামুটি সবগুলোকে আজকে আমরা রিভিশন দিয়ে ফেলবো, যেন এই রিলেটেড প্রশ্ন যদি তুমি পাও, তুমি যেন অনায়াসে সলভ করতে পারো, এবং ওই কনফিডেন্সটা যেন তোমার মধ্যে তৈরি হয় যে এই টপিকটা পড়েছি, এটা বুঝেছি, এটার উপর আমি হিউজ কোয়েশ্চেন সলভ করেছি, প্রিভিয়াস বিএসসি ও নার্সিংয়ের প্রশ্ন সমাধান করেছি। তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে, কোনো জায়গায় হয়তো নাম চেঞ্জ করে দিলে, কোনো ভার্ব চেঞ্জ করে দিলে, আমি আশা করছি তোমরা আটকাবা না। ওকে, ঠিক আছে, আমরা শুরু করছি আজকের ক্লাস। তাহলে আমরা প্রথমে একটু জানবো রাইট ফর্ম অফ ভার্ব আসলে কি। খেয়াল করো, রাইট ফর্ম অফ ভার্ব বলতে আমরা আসলে কোন জিনিসটাকে বুঝে থাকি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। আমরা যদি এই পুরো জিনিসটাকে একটু ভাঙি, তাহলে কি পাই? রাইট। ওকে, আমরা এটাকে যদি ভাঙি দেখি কি, রাইট ফর্ম অফ ভার্ব, তাই না? তাহলে বাংলায় বললে কি দাঁড়াচ্ছে দেখো তো। বাংলায় বললে দাঁড়াচ্ছে এই যে রাইট শব্দ অর্থ কি? অর্থ হচ্ছে সঠিক, তাই তো? সঠিক, একদম ঠিক জিনিসটা। ফর্ম মানে হচ্ছে রূপ বা কাঠামো বা গঠন বা কাঠামো বা রূপ। রূপ, তাহলে কোন জিনিসটার আসল রূপ? আসল রূপ বের করতে হবে। মেকআপের বাহিরে গিয়ে আসল রূপটাকে আমরা খুঁজে বের করব। তাহলে ভার্ব মানে কি পাইতেছি? ভার্ব মানে হচ্ছে একটা ক্রিয়া, তাই তো? ক্রিয়া। আর অফের মিনিং থাকে হচ্ছে এর। অফের মিনিং কি? এর। তাহলে আসলে মূল কি দাঁড়ালো? একটা বাক্যের যে ভার্ব রয়েছে বা ক্রিয়া রয়েছে, ক্রিয়া ছাড়া মাথায় রাখবা, এই ক্রিয়া বা ভার্ব ছাড়া একটা ইংরেজি সঠিক বাক্য হতে পারে না। ইংরেজি তুমি যে কোনো একটা সঠিক বাক্য লিখবা, এটা যদি অ্যাপ্রোপ্রিয়েট বাক্য লিখতে চাও, তাহলে তোমাকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই বাক্যে একটা ভার্ব থাকা বাধ্যতামূলক। ভার্ব ছাড়া কোনোভাবেই একটা অ্যাপ্রোপ্রিয়েট ইংলিশ সেন্টেন্স হতে পারে না। তাহলে যেহেতু একটা সেন্টেন্স বানানোর মানেই হচ্ছে এখানে ভার্ব থাকবেই, তাহলে বুঝতেই পারতেছো যে ভার্ব যদি থাকাটা বাধ্যতামূলক হয়, তাহলে ওই ভার্বটা সঠিক রূপে থাকাটা আরো বেশি জরুরি, তাই না? কারণ ভার্ব যদি ভুল রূপে থাকে, তাহলে সেন্টেন্সটাই ভুল। কারণ কি, প্রত্যেক সেন্টেন্সে একটা করে ভার্ব থাকে। ওকে,
এবার আসি আমরা, দেখো ভার্ব মানে যদি আমি বলি যে ভার্ব মানে কি, ভার্ব মানে হচ্ছে একটা সেন্টেন্সে যে ভার্বটা আছে এটা নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী সঠিক অবস্থায় আছে কিনা। যেমন ধরো আমি যদি একটা সেন্টেন্স লিখি এই জায়গার মধ্যে, খেয়াল করো যে করিম করিম প্লেজ ফুটবল, করিম প্লে ফুটবল এভরিডে। ওকে, করিম প্লে ফুটবল এভরিডে। আচ্ছা, এই সেন্টেন্সটা একটু ভাবো তো, একটু চিন্তা করো, এই সেন্টেন্সটা কি সঠিক আছে? করিম প্লে ফুটবল এভরিডে, এই বাক্যটা যদি লিখি, হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে এই বাক্যটা কি সঠিক? তোমরা ভাবো, তোমাদেরকে সময় দিলাম, আমি 10 সেকেন্ডস টাইম দিলাম, তুমি প্রশ্নটা ভাবো। করিম প্লে ফুটবল এভরিডে, এই বাক্যটা সঠিক আছে কিনা ভাবছো? ভাবছো? ভাবলে উত্তর দিবা কিন্তু, হ্যাঁ, যেটা ভাবতেছো এটা উত্তর দাও, তুমি যাই ভাবো না কেন উত্তর দাও। প্লিজ হবে, অনেক বলছে সঠিক আছে, একজন বলেছে, ফাহমিদ বলেছে সঠিক আছে, একজন বলেছে রাইট আছে, ওকে, ইয়াসমিন বলেছে রাইট আছে, সুরাইয়া বলেছে প্লেজ হবে, ওকে সুরাইয়া। আচ্ছা, তোমরা বেশিরভাগই বলছো যে সেন্টেন্সটা রাইট আছে, রাইট, ওকে, প্লেজ হবে, অনেকে বলছে প্লেজ হবে, অনেকে বলছে রাইট আছে। আচ্ছা, তাহলে দুইটা প্রশ্ন দাঁড়ালো যে আসলে প্লেজ হবে নাকি হবে না, তাই তো? ওকে, আমরা যদি আমাদের আগের ক্লাসে বা টেন্সের ক্লাসে ফিরে যাই, টেন্সে আমরা পড়েছিলাম, মনে আছে? টেন্সের ক্লাসে পড়েছিলাম যে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টটা যদি কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার, কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এই যে মূল ভার্বটার সাথে কি যুক্ত হবে, একটা এস অথবা ইএস যুক্ত হবে। তাহলে এই যে দেখো এভরিডে, এভরিডে মানে কি প্রত্যেক দিন, কোনো একটা দিন প্রতিদিন করা, এটা হচ্ছে একটা অভ্যাস মানুষের, তাই না? একটা কাজ নিয়মিত করা, রেগুলার করা, প্রত্যেক দিন করা, মানে এটা হচ্ছে একটা অভ্যাস। তাহলে অভ্যাস বোঝালে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন আসি আমি সাবজেক্টে, করিম কি আই উই ছাড়া, আই উই ইউ, এই তিনটা ছাড়া বাকি যত সাবজেক্ট আছে, প্রোনাউন আছে বা নাউন আছে, প্রত্যেকে হচ্ছে থার্ড পারসন। তার মধ্যে সেটা যদি একজনকে বোঝায় থার্ড পারসন সিঙ্গুলার, নাম্বারের ক্লাসে পড়ছি আমরা। যদি একের বেশি মানুষ বোঝায় তাহলে কি হবে, থার্ড পারসন প্লুরাল। তাহলে অবশ্যই অবশ্যই করিম একজন মানুষ, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমাকে কি করতে হবে, প্লের সাথে প্লেস দিতে হবে। যদি না দেই তাহলে এই সেন্টেন্সটা কিন্তু ভুল হিসেবে পরিগণিত হবে, বুঝছো কিনা? তাহলে তুমি যদি এই সেন্টেন্সের সাথে এস না দাও তাহলে এই বাক্যটা ভুল, তাহলে এই বাক্যের ভার্ব ভুল, মানে এই বাক্যটা পুরাটা ভুল। সো আজকের ক্লাসে আমরা এটাই শিখবো যে কখন ভার্ব সিঙ্গুলার হবে, কখন প্লুরাল হবে, কখন হ্যাজ হবে, কখন হ্যাভ হবে, কখন ইজ হবে, কখন আর হবে, এই প্রত্যেকটা ব্যাপার আমরা আজকে ক্লিয়ার করবো, ঠিক আছে? আশা করছি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার। চলো আমরা বিগত বছরের প্রশ্নগুলোকে একটু আমরা খেয়াল করে আসি। হ্যাঁ, বিগত বছরে কেমন টাইপের প্রশ্ন আসছে আমরা সেইটা একটু ধারণা নিই। দ্য বিগ রোম ড্যাশ এয়ার কন্ডিশনড, বড় রোমটা শীতাতপ নিয়ন্ত্রিত। অ্যান্ড শীতাতপ নিয়ন্ত্রিত তোমরা বোঝো মানে একটা রুম হচ্ছে এসি করা, তাই না? একটা রুম কি এসি করা আছে, তাহলে বলছে একটা রুম হলো এসি করা, বড় রুমটা এসি করা। তাহলে এই জায়গার মধ্যে প্রশ্নের উত্তর আসলে কি হতে পারে ভাবো তোমরা। একটা জিনিস মাথায় রাখবা, কোনো জিনিস হওয়া, কোনো জিনিস হওয়া বোঝালে, হ্যাঁ, রোমটা হলো শীতাতপ নিয়ন্ত্রিত, হওয়া যদি বোঝায় কোনো কিছু, হওয়া অথবা কোথাও থাকা, কোথাও থাকা, এই দুইটা যদি বোঝায় তাহলে আমরা আসলে ভার্বের ক্ষেত্রে কোনটা নিব, আমরা এটাকে বলেছে বি ভার্ব। কি বলি বলতো, সেক্ষেত্রে আমরা নিব হচ্ছে বি ভার্বকে। এখন বি ভার্বের আবার অনেকগুলো রূপ আছে, দেখো, যেমন হতে পারে যে এম, ইজ, আর, এগুলো হচ্ছে আমরা কোথায় ইউজ করি, এগুলো হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে। অপর দিকে যদি আমরা ইউজ করি হচ্ছে ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার, তাহলে সেইটা কোন ক্ষেত্রে বসবে, সেটা হচ্ছে পাস্ট টেন্স, রাইট? এই হচ্ছে আমাদের বি ভার্বের ব্যাপার স্যাপার। তাহলে বলেছে রোমটা হচ্ছে এয়ার কন্ডিশন, রোমটা হলো এয়ার কন্ডিশন, তাই না? রোমটার অবস্থা বুঝাইছে। তাহলে অবশ্যই এখানে দেখো যে সাবজেক্টটা আছে দ্য বিগ রোম, তাহলে রোম কয়টা, এটা হচ্ছে সিঙ্গুলার, রাইট?
সিঙ্গুলার। তাহলে খেয়াল রাখতে হবে আমার এই যে প্রেজেন্টের ক্ষেত্রে ইজ এবং আর এর মধ্যে আর বসে প্লুরাল সাবজেক্টের সাথে, তাই না? তাহলে আর যদি প্লুরালে বসে তাহলে ইজ এবং এম কার সাথে বসে? সিঙ্গুলারের সাথে। এবং এম এর ক্ষেত্রে আমার নির্দিষ্ট আছে এম বসে শুধু, এম বসে শুধুই হচ্ছে আই এর সাথে। তাহলে সাবজেক্ট তো আই না, তাহলে আই যেহেতু নাই তাহলে সিঙ্গুলার কি হবে? ইজ হবে। কারণ আর হওয়ার সুযোগ নেই, আর বসে প্লুরাল ফর্মের সাথে, কিন্তু নাউনটা কিসে আছে? সিঙ্গুলার। তাহলে নাউন যদি সিঙ্গুলার ফর্মে থাকে তাহলে ডিটারমিনারটা বা ভার্বটা একই রকম হবে, সিঙ্গুলার ফর্মেই হবে। তাহলে কি হচ্ছে এই জায়গার মধ্যে? এই জায়গায় উত্তর হবে হচ্ছে সে। এখন দেখো অনেক প্রশ্ন যে ভাই আর নিব কিনা? না, আর নিবা না। ডু নিবা কিনা? ডু নিবে না। কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডু হয় না, কি হয়? ডাজ হয়। ডাজ হলে আমরা ভেবে দেখতাম, তখন অর্থের দিক দিয়ে চিন্তা করা লাগতো। ফাইন। এখন এই যে হওয়া উচিত, হওয়া উচিত, হওয়া উচিত, তাই না? রুমটা এয়ার কন্ডিশন হওয়া উচিত, এই উচিতের পরে কিন্তু তোমাকে অবশ্যই এটা বি দিলে তাহলে বাক্যটা চাইলে সঠিক দিতে পারতাম। যদি এখানে বি থাকতো দ্য রুম শুড বি এয়ার কন্ডিশন, ধর একটা রুমে গেছো, অনেক গরম লাগতেছে, ইম্পর্টেন্ট মিটিং করতেছো, বাট রুমটা আসলে এয়ার কন্ডিশন না, তখন তুমি বলা যে দ্য রুম শুড বি এয়ার কন্ডিশন, রুমটা এয়ার কন্ডিশন হওয়া উচিত। বোঝা গেল? তাহলে রুমটা হওয়া উচিত বোঝালে শুড বি, কিন্তু শুডের পরে যদি কিছু না দেই, বিও না দিই, কোনো ভার্বও না দিই, কোনো ভার্ব আছে? নাই। তাহলে শুধু শুড দিয়ে, শুধু মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে কোনো সঠিক বাক্য হয় না। মোডালের পরে হয় বি লাগবে, না হয় বিন লাগবে, না হয় হ্যাভ বিন লাগবে, না হলে তোমার কি বলা যায় মূল ভার্ব লাগবে। তাহলে উত্তর হবে, তাহলে কোনটা হবে? দ্য রুম, দ্য বিগ রুম ইজ এয়ার কন্ডিশনড। বুঝে গেল? তাহলে তুমি চেষ্টা করবা এই যে এইভাবে প্রত্যেকটা প্রশ্নকে যে বিশ্লেষণ করে পড়া, এই ব্যাপারটা তোমার জন্য সবচেয়ে বেশি জরুরি। আমরা এই জিনিসটা করি যে ভাইয়া আমি তো ইংলিশ পারতেছি না, বুঝতেছি না, বাট আমরা আদৌতে in how many cases we apply our logic, we apply our constructive thinking, আমরা কত ক্ষেত্রে আমাদের যুক্তি এবং সামগ্রিক যেই চিন্তা চেতনাগুলো কাজে লাগাই। প্রশ্নকে বিশ্লেষণ করে পড়লে তোমার বেশি দিন পড়া মনে থাকবে। আসার পরে দ্য হেডমাস্টার ড্যাশ টু স্পিক টু ইউ। ওকে, তাহলে বলেছে হেডমাস্টার তোমার সাথে কথা বলতে চায়, তাই না? হেডমাস্টার তোমার সাথে কথা বলতে চায়। ওকে, তাহলে এখানে আমরা খেয়াল করি, এখানে টুটা দেওয়া আছে, হ্যাঁ টুটা দেওয়া আছে অলরেডি। এখানে সাবজেক্টটা কি? হেডমাস্টার। হেডমাস্টার কি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার, তাই তো? তাহলে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কি বসবে? আমার থার্ড পারসন সিঙ্গুলারের অনুযায়ী আমাদের ভার্বটাকে বসাতে হবে। এখন দেখি এই যে ওয়ান্ট, আমরা টেন্সের ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম, এই যে ভার্বটা ওয়ান্টকে আমরা বলি হচ্ছে ভার্ব অফ পারসেপশন। হ্যাঁ, আমরা কি বলি বলতো? ওয়ান্ট এই ভার্বটাকে, ওয়ান্ট ভার্বটা এর নাম কি? এর নাম হচ্ছে ভার্ব অফ পারসেপশন। ভার্ব অফ পারসেপশন। এই যে ভার্ব অফ পারসেপশন আছে, এদের সাথে কিন্তু কি হয় না বলতো? এদের সাথে কোনো আইএনজি যুক্ত হয় না। ভার্ব অফ পারসেপশনের সাথে কি হয় না বলতো? কোনো আইএনজি যুক্ত হয় না, আইএনজি যুক্ত হয় না। তাহলে আইএনজি যুক্ত সবকটা অপশন বাদ, এটা আমার বাদ। এখানে দেখো এখানে আইএনজি দিয়েছে, হ্যাজের সাথে তো আইএনজি এমনি তো হয় না, এটাও আইএনজি দিয়েছে, তাহলে এটা বাদ। তাহলে উত্তর কোনটা হবে? দ্য হেডমাস্টার ওয়ান্টস টু স্পিক টু ইউ, প্রধান শিক্ষক তোমার সাথে কথা বলতে চায়। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে আমাদের এ নাম্বার। দেখছো, এই বিশ্লেষণ যদি তুমি দেখো তোমার আর কোনো দিন কঠিন লাগবে না। এই যদি বিশ্লেষণ করতে শিখে যাও ধীরে ধীরে, তোমরা চেষ্টা করো। হ্যাঁ, আমাদের ব্রেইন তো ট্রান্সপ্লান্ট করার মতো বিজ্ঞান এখনো মেডিসিন সায়েন্স বা মেডিকেল সায়েন্স ওইখানে যায় নাই। চেষ্টা করো আমি যেভাবে চিন্তা করি, হ্যাঁ তোমরা চেষ্টা করো আমার মতো চিন্তার ক্ষমতাটাকে নিয়ে নেওয়ার জন্য, অথবা আমার চেয়ে আরো ভালো চিন্তা শক্তি অর্জন করার জন্য, যেন অ্যানালিটিক্যালি তুমি চিন্তা করতে পারো প্রশ্নের কোনটা সঠিক হইতে পারে আসলে। বুঝা গেল? ওকে, আসো আমরা টাইপ ভিত্তিকভাবে আলোচনা করব। প্রত্যেকটা প্রবলেমকে আমরা টাইপে ভাগ করেছি। হ্যাঁ, আমরা বেশ কিছু টাইপ ভাগ করে করে পড়ব, প্রত্যেক টাইপের আন্ডারে আমরা প্রশ্ন সলভ করব। চলো, টাইপ ওয়ানে আমরা একটু শুধু দেখবো, তোমরা ভাইয়ের কথা শুনবো। হ্যাঁ, এখানে লেখা আছে, এটা তোমাদের জন্য, তোমরা টাইপ তোমার সব স্লাইড পড়তে গিয়ে বুঝো না, এই জন্য আমি লিখে রেখেছি টাইপটা। একটা সিঙ্গুলার সাবজেক্ট একটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। সহজ কথা, সিঙ্গুলার সাবজেক্ট বলতে একটি মাত্র ব্যক্তি, বস্তু, বিষয় বা নামকে বোঝায়। সিঙ্গুলার মানে একজন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সিঙ্গুলার ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়,
আবার কোনো নাউন দেখতে প্লুরাল হলেও তা যদি একটি নাম বোঝায় সেই ক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হয়। আচ্ছা, এই কথা কি বলছে আমরা একটু অর্থসহ জিনিসটাকে বিশ্লেষণ করি, চলো। হ্যাঁ, এখানে কি বলার চেষ্টা করছে এটা তোমাদেরকে একটু বুঝাই। বলছে যে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নেবে। হ্যাঁ, তাহলে আমি বলতে পারি কি, এই রুমটা বেশ বড়, তাই না? এই রুমটা বেশ প্রশস্ত। তাহলে আমি কি বলবো, যে দ্য রুম বা দিস রুম, তোমরা অ্যান্সার করার চেষ্টা করো, ইজ অথবা আর ভেরি স্পেশিয়াস। ভেরি স্পেশিয়াস। স্পেশিয়াস মানে হচ্ছে প্রশস্ত বা অনেক বড়। হ্যাঁ, তাহলে এই প্রশ্ন উত্তরটা কি হবে? এই প্রশ্নটাকে আমার এই রুলটাতে বলা হচ্ছে যে আমার যে সাবজেক্টটা রয়েছে এটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমার যে ভার্বটা আছে ওইটা সিঙ্গুলার ফর্মেই রাখবো আমি, সেটা প্রেজেন্টে হোক বা পাস্টে হোক। মোডাল ভার্বে খেয়াল রাখবা, মোডাল ভার্বের ক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার প্লুরাল হয় না। অর্থাৎ সিঙ্গুলারের সাথে যদি ক্যান বসে প্লুরালের সাথেও ক্যান বসতে পারে, সিঙ্গুলারের সাথে যদি উইল বসে প্লুরালের সাথে উইল বসতে পারে, সিঙ্গুলার যদি মে বসে প্লুরালের সাথে মাইট মে বসতে পারে, সিঙ্গুলার যদি মাস্ট বসে প্লুরালের সাথে মাস্ট বসে। তাহলে আমরা মোডাল ভার্বের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য না, কারণ মোডাল ভার্ব সকলের সাথে সিমিলারলি বসতে পারে। আমাদের অক্সিলিয়ারি ভার্বের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এখন এইখানে দেখো, এই যে আমার নাউনটা এটা কি, এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার যদি হয়, এইখানকার মধ্যে দুইটা আমার অক্সিলিয়ারি আছে, ইজ হচ্ছে আমার সিঙ্গুলার আর হচ্ছে আমার প্লুরাল। তার মানে এটা কখন বসে, ওয়ান প্লাস। খেয়াল রাখবা, ওয়ান মানে হচ্ছে সিঙ্গুলার, ওয়ান প্লাস মানে হচ্ছে প্লুরাল। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কোনটা নিবে? ভার্ব হচ্ছে সে সিঙ্গুলারটাকেই নিবে। তাহলে এই প্রশ্ন উত্তরে, প্রশ্ন উত্তর যদি চিন্তা করি তাহলে এই প্রশ্নটা আমাদের সঠিক, তাই না? এটা হচ্ছে আমাদের সঠিক, আর এই অপশনটা বা আর হচ্ছে এখানে আমাদের ভুল উত্তর। শেষ, দেখো মিলে গেল, সহজ হিসাব। দ্য রুম ইজ ভেরি স্পেশিয়াস, রুমটা বেশ মোটা বা প্রশস্ত। এখন এটা তো বুঝলাম, তাই না? তাহলে এখানে রোম না হয়ে যদি রোমস হইতো তাহলে কি হইতো? রোমস আর স্পেশিয়াস। ফাইন। এখন দ্বিতীয় কথাটায় আসো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস হয়। আচ্ছা, এটাকে যদি বলি, ধরো আমি বললাম যে তোমাদের মধ্যে একজন, হ্যাঁ, দিয়া, দিয়া ক্লাসে নোট করে, দিয়া নিয়মিত ক্লাসে নোট করে, তাহলে এটার ইংলিশ কি হতে পারে? যে দিয়া prepare class notes regularly. ওকে, দিয়া নিয়মিত তার ক্লাস নোট বানায়। তাহলে এই প্রশ্নটা যদি আমরা চিন্তা করি, খেয়াল করো, এখানে আমার যে সাবজেক্টটা আছে সেটাকে দিয়া, তাই তো? তাহলে এই দিয়া, এই যে আমার সাবজেক্টটা আছে দিয়া, সে কি, সে বলতো, তাকে আমরা বলি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার, তাই তো? তো থার্ড পারসন সিঙ্গুলার যদি হয়, টেন্সটা কোন টেন্সে আছে? যখন দেখবা রেগুলারলি ওয়ার্ডটা দেওয়া আছে, নিয়মিত কোনো ব্যক্তি যদি নিয়ম বোঝায় বা নিয়মিত কোনো অভ্যাসকে বোঝায়, সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি হবে? সাবজেক্ট থার্ড পারসন হলে ভার্বের সাথে এস অথবা ইএস হবে। তাহলে দিয়ার সাথে কি প্রিপেয়ার যায়? যায় না। কি হবে? দিয়া প্রিপেয়ার্স, দিয়া প্রিপেয়ার্স। তাহলে এইখানে এই যে দিয়ার সাথে একটা এস বসবে, না বসলে বাক্যটা ভুল হয়ে যাবে। তাহলে এই জায়গায় কি হবে? ভার্বের সাথে এস বাই এস হবে। ক্লিয়ার সবার? সবাই ক্লিয়ার? কোনো শব্দের শেষে যদি আমরা রেগুলারলি দেখি, এই ওয়ার্ডটা দেখি, তাহলে সেটা নিশ্চিতভাবে কোন টেন্স? সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট। ওকে, ইনডেফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটে আমাকে অবশ্যই সাবজেক্ট মূল গুরুত্বপূর্ণ। তাহলে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। তাহলে কি হবে? দিয়া প্রিপেয়ার্স ক্লাস নোটস রেগুলারলি। আচ্ছা, তাহলে এই কনসেপ্টটা আশা করতেছি ক্লিয়ার। আমরা এই কনসেপ্টের আন্ডারে বেশ কিছু প্রশ্ন আছে, আমরা এই প্রশ্নগুলোকে একটু বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করি। হ্যাঁ, কি বলছে? দিস বুক ড্যাশ টু মাই আঙ্কেল, এই বইটা আমার আঙ্কেলের বা আঙ্কেলের অধীনে আছে। খেয়াল করো, বিলং হচ্ছে এমন একটা ভার্ব যার সাথে আইএনজি যুক্ত হয় না। বিলং এর সাথে যদি আমি বিলংইংস যুক্ত করি, এটা বোঝায় ঘরের আসবাবপত্র। খেয়াল করো, বিলং এর সাথে আইএনজি হয় না। এই বিলং ভার্বটার সাথে কি হয় না বলতো? আইএনজি হয় না। বিলং এর সাথে আইএনজি হয় না। বিলং হচ্ছে অন্তর্ভুক্ত থাকা, অন্তর্ভুক্ত থাকা
অথবা মালিকানা, ওকে। কিন্তু যদি আমরা বিলঙ্গিং করি, এটা সবসময় প্লুরালে থাকে। বিলঙ্গিং অর্থ হচ্ছে আসবাবপত্র, ওকে। বিলঙ্গিংস মানে কি? আসবাবপত্র। তাহলে দিস বুক, তাহলে একটা কয়টা বই? একটা মাত্র বই। তাহলে বইটা যদি খেয়াল করো, বইটা যদি সিঙ্গুলারে থাকে তাহলে এই যে ভার্বটা এর সাথে কি হবে? এস অথবা ইএস যুক্ত হবে। কারণ কি? এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে দেখো ওয়াজ দিলে হচ্ছে না, আমরা যদি বিলংয়ের সাথে আইএনজি যুক্ত হয় না, তাহলে আইএনজি যুক্ত অপশনগুলো অটোমেটিকলি বাদ। তাহলে এখানে আইএনজি আছে, সেটাও বাদ। তাহলে কি আছে এখানে? বিলঙ্গিং, এখানে আইএনজি আছে, তাহলে এই অপশনটা কি যাবে? বাদ যাবে। তাহলে উত্তর কোনটা সঠিক আমাদের? উত্তর সঠিক হচ্ছে বি নাম্বার, বিলংস। উত্তর কি? বিলংস হবে। দিস বুক বিলংস টু মাই আঙ্কেল, এই বইটা আমার আঙ্কেলের। দ্য হেডমাস্টার ড্যাশ, এটা আমরা ইতিমধ্যে সলভ করেছি, সো এটা নিয়ে আর আলাপ প্রয়োজন আছে বলে মনে করছি না। ওকে, আমরা টাইপ 2 তে আসি সবাই। হ্যাঁ, তাহলে টাইপ 2 তে আসো। বিলং মানে কি লিখলো? বিলং মানে হচ্ছে কোনো কিছুর অন্তর্ভুক্ত থাকা বা কারো মালিকানা থাকা। এই বইটা আমার আঙ্কেলের। দিস বুক বিলংস টু মাই আঙ্কেল। বুঝছো? ওকে, টাইপ 2 তে আসো সবাই। আমরা সিঙ্গুলার পড়লাম, তাই তো? এখন দেখি প্লুরাল সাবজেক্ট সাধারণত প্লুরাল ভার্ব গ্রহণ করে, অর্থাৎ সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটাও প্লুরাল হবে। প্লুরাল সাবজেক্ট বলতে একের অধিক কোনো ব্যক্তি, বস্তু বা বিষয় বা নামকে বোঝায়। প্লুরাল ভার্বের সাথে কখনো এস বা ইএস যুক্ত হয় না, রাইট? সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে না। কিছু নাউনের প্লুরাল ফর্ম একই এবং কিছু প্লুরাল নাউন দেখতে সিঙ্গুলার হলেও এদের ভার্বটা প্লুরাল হয়। এটা কি বুঝাইছে? বোঝাচ্ছে, খেয়াল করো। ওকে, এবার আমরা জিনিসটাকে একটু উদাহরণ দিয়ে শেখার চেষ্টা করি। কি বলছে? ধরো প্রথম কথা হচ্ছে, বলা হলো যে শিক্ষার্থীরা অথবা বন্দি পাঠশালার শিক্ষার্থীরা অত্যন্ত ডেডিকেটেড, ওকে, অত্যন্ত মনোযোগী, অত্যন্ত আগ্রহী। তাহলে অথবা আমরা বললাম নার্সিং রিভার্সের শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহী বা খুবই মনোযোগী। তাহলে আমি প্রশ্ন করলাম যে দ্য স্টুডেন্টস অফ নার্সিং ড্রিমার্স তাহলে এখানে আবার দুইটা অপশন রাখলাম, একটা হচ্ছে ইজ আর একটা হলো আর অ্যাটেন্টিভ। ওকে, তাহলে এই যে দুইটা অপশন দিলাম, এই দুইটা অপশনকে আমি কিভাবে এখন বিবেচনা করবো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। হ্যাঁ, কোনটা উত্তর সঠিক হবে? আচ্ছা, খেয়াল করি আমরা এই প্রশ্ন আমরা কিভাবে সলভ করব। খেয়াল করো, বলেছে দ্য স্টুডেন্টস অফ নার্সিং ড্রিমার্স ইজ অর আর অ্যাটেন্টিভ। ওকে, আচ্ছা, এবার আমরা একটু চিন্তা করি এই প্রশ্নটা আমরা কিভাবে বিশ্লেষণ করব। দ্য স্টুডেন্টস অফ, আচ্ছা এখন আরেকটা প্রশ্ন জাগ্রত হয় যে এই প্রশ্নটার মধ্যে আসলে মূল সাবজেক্ট কে? কারণ দুইটা নাউন আছে, খেয়াল করো। একটা হচ্ছে এখানে স্টুডেন্টস একটা নাউন, আবার এখানে আছে নার্সিং ড্রিমার্স একটা প্রতিষ্ঠানের নাম, তাই না? এখানে আছে আরেকটা নার্সিং ড্রিমার্স, তাদের মাঝে আছে একটা প্রিপোজিশন। ওকে, খেয়াল রাখতে হবে যদি আমার প্রিপোজিশন দিয়ে কোনো নাউন ফ্রেজ যুক্ত হয়, নাউন ফ্রেজ অর্থাৎ একটা ফ্রেজের মধ্যে একাধিক নাউন আছে, তাই তো? হতেই পারে। তাহলে এইসব ক্ষেত্রে মাথায় রাখবো যে আমার অফের বা প্রিপোজিশনের আগের যে অংশটা, আগের অংশটা হচ্ছে আমাদের মূল সাবজেক্ট। তাহলে এখানে নার্সিং ড্রিমার্স এটা প্রতিষ্ঠানের নাম, এটা সিঙ্গুলার। নামের শেষে এস থাকলে কিন্তু সবসময় প্লুরাল হয় না। প্রতিষ্ঠান, দেশের নাম, ব্যক্তির নাম, শেষে এস থাকলেও সেটা সিঙ্গুলারই থাকে। বইয়ের নাম, দেশের নাম। তাহলে এখানে মূল সাবজেক্ট কি আমার? স্টুডেন্টস। তাহলে স্টুডেন্টস কি এক না একের বেশি? অবশ্যই একের বেশি, ওয়ান প্লাস প্লুরাল। তাহলে এখানে আমার দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে ইজ কি আমার? ইজ হচ্ছে আমাদের ওয়ান, আর আমাদের আর কি? আর হচ্ছে আমাদের ওয়ান প্লাস। তাহলে দেখো সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কি হবে? ভার্বটাও কিন্তু প্লুরালই হবে। তাহলে এই সাবজেক্টের সাথে ভার্ব যাবে কোনটা? এই যে আর। বুঝে গেল? উত্তর কোনটা হবে? আর। দ্য স্টুডেন্টস অফ নার্সিং ড্রিমার্স আর। আচ্ছা, সেম ইংলিশেই সব সমস্যা। বৃষ্টি বলেছে, হ্যাঁ তোমাদের সাথে আমার একদিন দেখা হবে, আমার একদিন ক্লাসে দেখা হবে। তোমাদের কি নিয়ে প্রবলেম হচ্ছে আমি একটা লাইভে আসবো তোমাদের সাথে, জুম সেশনে। আশা করছি ওই দিন তোমাদের প্রবলেমগুলো আমি বুঝতে পারবো, আরও সলভ করতে পারবো। হ্যাঁ,
বাট ক্লাসে যা পড়ায় যদি সেগুলো বুঝতে পারো, সেগুলো যদি আয়ত্ত করতে পারো, তাহলে মোর দেন এনাফ। হ্যাঁ, ক্লাসের বাইরে গিয়ে তুমি যদি বিশাল বিশাল 800-900 পেজের বই শেষ করতে চাও, দ্যাটস নট আ গুড ডিসিশন। সো ওই কাজটা করতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং হোয়াট আই টিচ ইউ ইন দ্য ক্লাস অ্যান্ড ইফ ইউ ক্যান প্র্যাকটিস দেম, তুমি নার্সিং বই ফলো করবা। হ্যাঁ, নার্সিংয়ের যে কোনো বই। তুমি বিসিএস এর বই ফলো করতে গেলে কিন্তু ইউ উইল জাস্ট লিভ ইন আস অন আ ট্র্যাপ। তুমি একটা ট্র্যাপের মধ্যে পড়ে যাবা, ওই কাজটা করবা না। চলো, দ্য স্টুডেন্টস অফ নার্সিং ড্রিমার্স ইজ অর আর অ্যাটেন্টিভ। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে আর। এবার আসি আমরা আরেকটা প্রশ্ন একটু চিন্তা করি, কি বলছে দেখো। আরেকটা প্রশ্নে বলা হয়েছে যে কিছু নাউন এর প্লুরাল ফর্ম একই, অর্থাৎ নাউনের শেষে এস থাকে না, কিন্তু এটা প্লুরাল। যেমন ধরো আমরা বলতে পারি পিপল। হ্যাঁ, পিপল, পিপলের সে এস আছে না? এটা তোমাদের নাম্বারের ক্লাসে পড়াইছি। এই যে দেখো পাবলিক, এর সাথে কি এস আছে? নাই, পাবলিক। যদি বলি পুলিশ, তারপরে যদি বলি হচ্ছে জুরি, হ্যাঁ, এই শব্দগুলো কি? এই শব্দগুলো হচ্ছে প্লুরাল। এগুলো কি সবসময়? প্লুরাল। কারণ এদের শেষে এস না থাকলেও সেটা আসলে প্লুরালই হয়। তাহলে এখন যদি আমি একটা সেন্টেন্স তৈরি করি যে the people of Bangladesh tend or tends to engage in corruption. এটা বড়সড় কোয়েশ্চেন, একটু চিন্তা করি আমরা। হ্যাঁ, এখানে আসলে কি বলছে খেয়াল করো। বলেছে যে দ্য পিপল অফ বাংলাদেশ টেন্ডস টু এঙ্গেজ ইন করাপশন। বাংলাদেশের মানুষেরা তারা দুর্নীতিতে আসক্ত হতে চায় বা হওয়ার প্রবণতা আছে। হ্যাঁ, বেশিরভাগ উচ্চশিক্ষিত হয়ে তারা বড় বড় পর্যায়ে গিয়ে আসলে তারা বিভিন্ন রকমভাবে দুর্নীতিতে আসক্ত হয়ে যায়, দুর্নীতিতে জড়িয়ে যায় বা জড়িয়ে যাওয়ার প্রবণতা থাকে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করেছি, দেখো ভার্ব আছে এখানে। তাহলে এই যে ভার্বটা আছে আমাদের, এই যে ভার্ব টেন্ড বা টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট কোনটা? এই যে অফের আগেরটা। এই যে অফের আগে এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা আছে, তাহলে অবশ্যই আমাদের সাবজেক্ট কোনটা? প্রিপোজিশনের আগেরটা। তাহলে এটা কি দেখো তো, পিপল হচ্ছে কিন্তু প্লুরাল ফর্ম। পিপল কি? পিপল হচ্ছে প্লুরাল। তাহলে পিপল প্লুরাল হলে কোনটা হবে উত্তর? ভাবো। রাইট, এই যে পারছো। হ্যাঁ, এই যে পারছো। কারণ কি, আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি প্লুরালে হয় বা একের বেশি হয়, তাহলে ভার্বের সাথে কিন্তু এস অথবা ইএস যুক্ত হবে না। তাহলে এই যে এটা কি? এটা হচ্ছে আমাদের ওয়ান, আর এটা কি আমাদের টেন্ড হয় কখন বলো তো? টেন্ড হয় হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস হয় সিঙ্গুলারের সাথে। তাহলে এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার, আর এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের প্লুরাল। খেয়াল রাখতে হবে, নাউনের ক্ষেত্রে সাথে এস দিলে সেটা প্লুরাল, এস না থাকলে সিঙ্গুলার। আর মূল ভার্বের ক্ষেত্রে এস দিলে সিঙ্গুলার, না দিলে হচ্ছে প্লুরাল। ওকে, কনসেপ্টটা মাথায় রাখবা। তাহলে এই যে প্লুরাল ভার্ব, তাহলে প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব কেউ গ্রহণ করবে। তাহলে এই সাবজেক্টটা কাকে গ্রহণ করবে? সে গ্রহণ করবে হচ্ছে এই ভার্বকে। বুঝে গেল? উত্তর সঠিক হচ্ছে টেন্ড। তাহলে দ্য পিপল অফ বাংলাদেশ টেন্ড টু এঙ্গেজ ইন করাপশন। বাংলাদেশের মানুষের দুর্নীতি জড়ানোর একটা প্রবণতা থাকে তাদের। ওকে, আচ্ছা দেখি এই টাইপের কোয়েশ্চেন আমরা একটু সলভ করতে পারছি কি না। হ্যাঁ, ভাবি একটু। ওয়্যার ড্যাশ অল দ্য বয়েজ ড্যাশ। ওকে, সব ছেলেরা কোথায় গিয়েছে? তাহলে এখানে আমার মূল সাবজেক্টটা কোথায়? আমরা খেয়াল রাখবো ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমাদের কিন্তু অক্সিলিয়ারি ভার্বের পরে থাকে সাবজেক্ট। তাহলে এই জায়গায় কি হবে? অক্সিলিয়ারি ভার্বটা বসবে, আর এখানে কি আছে? সাবজেক্ট আছে। তাইলে এখানে আমার মূল সাবজেক্ট কি? দ্য বয়েজ, তাই তো? এই যে হচ্ছে বয়েজ হচ্ছে আমাদের সাবজেক্ট। বয়েজ কি বলতো? প্লুরাল, তাই তো? বয়েজ কি? প্লুরাল, 1+। তাহলে মাথায় রাখতে হবে আমার সাবজেক্টটা কিসে হবে? 1+এই কিন্তু হবে, মানে প্লুরাল ফর্মে থাকবে। এখন দেখো অনেকগুলো ভার্ব আছে, ডিড, ওয়েন্ট। খেয়াল রাখতে হবে ওয়্যার ডাস কিন্তু যায়। ডাস কি যায়? ডাস যায় কার সাথে বলো তো? সিঙ্গুলার। আমরা সবগুলোকে একটা নোট করি, খেয়াল করো। হ্যাভ ভার্বে একটা লিস্ট দেখো। হ্যাভ বসে কার সাথে? আর হ্যাজ বসে কার সাথে? হ্যাজ বসে কি? থার্ড পারসন সিঙ্গুলার। হ্যাজ বসে কি? থার্ড পারসন সিঙ্গুলার। ঠিক আছে,
হ্যাজ বসে কখন? থার্ড পারসন সিঙ্গুলার। আর পারফেক্টের ক্ষেত্রে বাকি সকলের সাথে বসে হচ্ছে হ্যাভ। বাকি সকল নাউন অথবা প্রোনাউন। তাহলে বাকি সকল নাউন বা প্রোনাউনের সাথে কি বসে? হ্যাভ বসে। সবাই মনোযোগ দিয়ে বুঝো। থার্ড পারসন সিঙ্গুলারের সাথে বসে কি? হ্যাজ। আর বাকি যত ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল আছে সবার সাথে বসে হচ্ছে হ্যাভ। এই কনসেপ্টটা আমরা মাথায় রাখবো। ওকে, এইটা গেল আমাদের একটা কনসেপ্ট। তাহলে 2 নাম্বার একটু খেয়াল করো তো। 2 নাম্বার বলছে যে আমার ডু ডাজের ব্যাপারটা, হ্যাঁ, ডু আর ডাজের মধ্যে সম্পর্কটা কি? আমার ঠিক একই রকম, ডু আর এখানে হচ্ছে ডাজ। তাহলে ডাজ বসে কার সাথে? ডাজ বসে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। অপর দিকে ডু বসে কার সাথে? বাকি সকল নাউন বা প্রোনাউন, বাকি সকল নাউন অথবা প্রোনাউন। ঠিক আছে, তাহলে এইবার আমরা কিন্তু সহজেই ব্যাপারটাকে আলাদা করতে পারতেছি। আমার যেহেতু সাবজেক্টটা প্লুরালে আছে, তাহলে সিঙ্গুলার যে কোনো কিছু আমি বাদ দিব, তাই না? ডাজ কার সাথে বসে? সিঙ্গুলার, তাহলে ডাজ বাদ দাও। তাহলে হ্যাজ কার সাথে বসে? হ্যাজও বসে কি? সিঙ্গুলার, তাহলে হ্যাজও বাদ। তাহলে আমার হাতে আছে কি? ডিড, ওয়েন্ট, হ্যাভ, গন। তাহলে কোন দুইটার কম্বিনেশন মিলে বলো? আমরা যখন প্রশ্ন করি, ডিড যখন দিয়ে প্রশ্ন করি, ওয়্যার ডিড ইউ গো, আমরা কি বলি ওয়্যার ডিড ইউ ওয়েন্ট? না। যখন ডু ডাজ দিয়েও প্রশ্ন করি তখন কিন্তু এই ভার্বটা কিন্তু ওয়েন্টে হওয়ার সুযোগ নাই। যদি এটা গো দিত তাহলে আমরা ধরে নিতাম এই উত্তরটা সঠিক হইতো। ওয়্যার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। আর কি হয়েছে? ওয়্যার হ্যাভ ইউ গন। হ্যাভের সাথে গন পারফেক্টলি ম্যাচ করে, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে আমাদের হচ্ছে বি নাম্বার, আর সি আমাদের কাটা। ঠিক আছে, সি আমাদের বাদ। তারপর আসো দ্য মেমোরেন্ডা। আমরা ওই যে নাম্বারের ক্লাস, মেমোরেন্ডাম থেকে মেমোরেন্ডা, হ্যাঁ, স্মারক। এই মেমোরেন্ডা এটা কিন্তু প্লুরাল ফর্ম। কি এটা? এটা প্লুরাল ফর্ম, প্লুরাল। তাহলে এখানে যে প্লুরাল হয় তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে এই অনুযায়ী কি বসবে? আমাদের ভার্বটা কিন্তু বসবে। তাহলে দেখি আমরা, ইজ কার সাথে বসে? সিঙ্গুলার, ইজ বাদ। এবার আসো হ্যাজ কার সাথে বসে? হ্যাজ বসে হচ্ছে সিঙ্গুলার, বাদ। হাতে আছে আমার হ্যাভ এবং আর। এবার আমরা অর্থের দিক দিয়ে মিলাবো। বলেছে দ্য মেমোরেন্ডা ড্যাশ নট ইম্পর্টেন্ট, অর্থাৎ এই স্মারকটা তত গুরুত্বপূর্ণ না। স্মারকটা গুরুত্বপূর্ণ না, তাহলে কি? কোনো জিনিস গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, এখানে আমরা বাংলায় আসি। এখন হ্যাভ কখন দেই? হ্যাভ দেই যখন আছে বোঝাই, আছে। আর আমরা আর কখন দেই? যখন হওয়া বোঝায়, কোনো একটা জিনিস ভালো হলো এরকম কিছু বোঝায় হওয়া, হওয়া বা স্বাভাবিক কিছু, স্বাভাবিক কথা। ওকে, তাহলে কি বলছে? মেমোরেন্ডাটা গুরুত্বপূর্ণ আছে। মেমোরেন্ডাটার মানে স্মারকলিপিটার গুরুত্ব আছে নাকি স্মারকলিপিটা গুরুত্বপূর্ণ না? স্মারকলিপিটা আছে গুরুত্বপূর্ণ নাকি স্মারকলিপিটা গুরুত্বপূর্ণ নয়? অবশ্যই এটা বি ভার্বের অ্যান্সার। তাহলে কি হবে উত্তর? এর অ্যান্সার হচ্ছে আর। দ্য মেমোরেন্ডা আর নট ইম্পর্টেন্ট, এই স্মারকটা গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, ওকে। আমরা চলে আসি খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এই টপিকটা থেকে না বিগত বছর অনেক প্রশ্ন আসছে। হ্যাঁ, খুবই সহজ, ছোটবেলা থেকে পড়তে আসছো। হ্যাঁ, 6-এ 7-এ 8-এ 9-এ 10-এ অনেক পড়ছো, বাট এখান থেকে প্রশ্ন আসে। কোনো বইয়ের নাম, বিষয়ের নাম, সংগঠনের নাম, দেশের নাম, সিনেমার নাম দেখতে প্লুরাল হলেও ভার্বটা সিঙ্গুলার হয়। অর্থাৎ বইয়ের নামের শেষে এস দেওয়া আছে, তাহলে বই তো আর অনেকগুলো হয়ে যায় নাই। একটা বিষয়, ধরো একটা পড়াশোনার বিষয়ের নামের সাথে এস দেওয়া আছে, তার মানে তো বিষয়টা প্লুরাল হয়ে যায় নাই। এই জিনিসটা বোঝার জন্য আমরা একটু সহজকে উদাহরণ দিই। হ্যাঁ, খেয়াল করো। যেমন চিন্তা করো, আমি যদি বলি দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা is অথবা are a rich country, a rich country. ওকে, তাহলে বলছে মার্কিন যুক্তরাষ্ট্র একটা অত্যন্ত ধনী দেশ। তাহলে এইখানে আমার এই যে ভার্ব আছে দুইটা, এই ভার্বের মধ্যে কোনটা আমি অ্যাপ্রোপ্রিয়েটলি বসাবো? খেয়াল করো, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তাহলে এখন অনেকে মনে করবে যে ভাইয়া আপনি যে এখানে স্টেটস দিলেন, এটা কিসে আছে? এটা প্লুরালে আছে, তাই না? স্টেটস প্লুরালে আছে, তার মানে তো দেশ তো অনেকগুলো না। একটা দেশের ভিতরে অনেকগুলো স্টেটস, আমরা জানি আমেরিকার মধ্যে 50টা প্রদেশ রয়েছে, হ্যাঁ, স্টেট রয়েছে। সো এই 50টা স্টেটের জন্য এখানে স্টেটস বলা হয়। কিন্তু আমেরিকা কয়টা? মূল কয়টা দেশ? আমেরিকার 50টা স্টেট নিয়ে কিন্তু আমরা কথা বলি হচ্ছে
পূর্ণাঙ্গ আমেরিকাটা নিয়ে। তাহলে বলেছে আমেরিকা একটা ধনী রাষ্ট্র, আমেরিকা হলো একটা ধনী রাষ্ট্র। তাহলে খেয়াল করতে হবে এই যে স্টেটস মূল সাবজেক্টটা, মূল সাবজেক্ট পুরো আমেরিকা দেশটা, তাই তো? তাহলে দেশের নামের মধ্যে যদি এস থাকে তাহলে সেটা কোনো ম্যাটার করে না। তাহলে এটা কোনটা হবে? উত্তর হবে হচ্ছে আমাদের ইজ। আচ্ছা, ঠিক একই রকম দেখো আরো একটা প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে যে বইয়ের নাম থেকে আসে। তোমাদের এক দুইটা বইয়ের নাম বলি, যেমন ধরো দ্য অ্যারাবিয়ান নাইটস, দ্য অ্যারাবিয়ান নাইটস। ওকে, তাহলে এইটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের উত্তর করার চেষ্টা করতে পারবো তোমরা? দেখি তো। বলেছে যে দ্য অ্যারাবিয়ান নাইটস স্টিল অ্যাট্রাক্ট অর অ্যাট্রাক্টস আস। আরব্য রজনী, উপন্যাসটার নাম কি? আরব্য রজনী। হ্যাঁ, আরব্য রজনী মানে হচ্ছে আমরা যেটা হচ্ছে ওই যে সিনবাদ, হ্যাঁ সিনবাদ পড়ি না? হ্যাঁ, সিনবাদের নাটক। তাহলে দ্য অ্যারাবিয়ান নাইটস স্টিল, বলেছে অ্যারাবিয়ান নাইট বা আরব্য রজনী যে উপন্যাসটা, এটা এখনো আমাদেরকে মুগ্ধ করে, আমাদেরকে এখনো আকর্ষিত করে, এখনো আমাদেরকে মন্ত্রমুগ্ধ করে রাখে। তাহলে এই জায়গার মধ্যে ভার্ব কোনটা হতে পারে বলে মনে হয়? একটু ভাবো তোমরা, তোমাদেরকে একটু ভাবার সুযোগ দিই। হ্যাঁ, চিন্তা করো। আরো একটা প্রশ্ন দিচ্ছি, একই রকম প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। কি বলেছে যে বইয়ের নাম গেল, বিষয়ের নাম, এবার আসলে বিষয়ের নাম। বললাম যে তাহলে এইখানে প্রশ্ন করেছে যে ফিজিক্স, এই যে পদার্থবিজ্ঞানটা, এটা একটা মজার সাবজেক্ট পড়াশোনার জন্য। তাহলে এখানে ইজ হবে নাকি আর হবে? কারণ আমাদের সাবজেক্টটা কি আছে বলতো? এই যে ফিজিক্স, রাইট, এস আছে। আবার এখানে খেয়াল করো অ্যারাবিয়ান নাইটস আছে। তাহলে এই জায়গাগুলো আমরা যদি ফোকাস করতে পারি তাহলে উত্তর করা সহজ। খেয়াল করো, দ্য অ্যারাবিয়ান নাইটস স্টিল অ্যাট্রাক্ট আস। এই যে বৃষ্টি বলেছে অ্যাট্রাক্ট, এখানে একটা ছোট্ট করে নোট লিখে রাখো যে ভার্বের সাথে এস হলে সেটা সিঙ্গুলার, ভার্বের সাথে ভার্ব প্লাস ভার্বের সাথে এস থাকলে সেটা সিঙ্গুলার, ভার্বের সাথে এস অথবা ইয়েস বসলে সেটা সিঙ্গুলার। সেটা কি? সেটা হচ্ছে সিঙ্গুলার। আর না বসলে, আর না বসলে সেটা প্লুরাল। ওকে, তাহলে এই কনসেপ্টটা সবাই একটু নোট রাখো। আচ্ছা, তাহলে এখন আমরা আসি তো, দেখি তো এই যে ফিজিক্স, এটা কি? এখানে এস থাকলে কি ফিজিক্স কি অনেকগুলো জিনিসের নাম নাকি একটা সাবজেক্ট? ফিজিক্স বলা হয়েছে ফিজিক্স হচ্ছে একটা পড়াশোনার মজার ব্যাপার, তাহলে মজার বিষয়। তাহলে ফিজিক্স একটা মাত্র সাবজেক্ট, খেয়াল রাখো। তাহলে ফিজিক্স যেহেতু একটা সাবজেক্ট, তাহলে মাথায় রাখতে হবে এখানে এস থাকা সত্ত্বেও এখানে সাবজেক্ট কয়টা? সাবজেক্ট কিন্তু এখানে একটা। তাহলে সাবজেক্ট যদি একটা হয় তাহলে এই দুইটার মধ্যে কোনটা এক? ইজ হচ্ছে এক আর হচ্ছে এক প্লাস, তার মানে প্লুরাল। তাহলে সিঙ্গুলার সিঙ্গুলারকে নিবে। তাহলে এই যে ফিজিক্স কার সাথে যাবে? উত্তর, উত্তর যাবে হচ্ছে আমাদের ইজের সাথে। ঠিক আছে, এবার আসো অ্যারাবিয়ান নাইটস আরব্য রজনী, বইয়ের নামের মধ্যে এস আছে। হ্যাঁ, বইয়ের নামের মধ্যে এস আছে, তার মানে বই অনেকগুলো না, বই কিন্তু একটা না, নামটাতে এস থাকতেই পারে। তাহলে এই যে এস আছে এটা কিন্তু আসলে কি? এটা আসলে কিন্তু সিঙ্গুলার। তাহলে ভার্ব নিবে কোনটা? এখানে খেয়াল করো এস যেটাতে নাই সেটা প্লুরাল। তাহলে এই যে অ্যাট্রাক্ট, এটা হচ্ছে আমাদের ওয়ান প্লাস মানে ভি, যেটা এস নাই, আর এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে ওয়ান। তাহলে কোনটা নিবে? এটা নিবে হচ্ছে অ্যারাবিয়ান নাইটস স্টিল অ্যাট্রাক্টস আস। ওকে, ঠিক একইভাবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ আ রিচ কান্ট্রি। শেষ। এবার আসি আমরা দেখি এই যে এখানে প্রশ্নগুলো আছে অলরেডি, খেয়াল করো। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ড্যাশ আ রিচ কান্ট্রি।
তাহলে আমেরিকা হলো একটা ধনী দেশ, তাই না? আমেরিকা একটা ধনী দেশ। তাহলে এখন খেয়াল করো, এই যে আর বসে কার সাথে? আর বসে হচ্ছে প্লুরাল। খেয়াল করো, আর বসে কার সাথে? প্লুরাল। তাহলে এটা বাদ। ওয়ার বসে কার সাথে? ওয়ার বসে হচ্ছে আমাদের প্লুরালের সাথে, তাহলে এইটা আমাদের বাদ। ইজ বসে সিঙ্গুলার এবং ওয়াজ বসে সিঙ্গুলার। এখন দুইটার মধ্যে তুমি বাক্যের অর্থ দিয়ে চিন্তা করবা। হ্যাঁ, অর্থ দিয়ে চিন্তা করো। তুমি যদি ইজ ওয়াজ দেও, তার মানে আমেরিকা ধনী ছিল, এখন গরিব হয়ে গেছে। বাস্তবতা কি তাই? আমেরিকা গরিব দেশ? পৃথিবীর সবচেয়ে বড় জিডিপি কিন্তু আমেরিকার, সবচেয়ে বড় জিডিপি। হ্যাঁ, ট্রিলিয়ন। পৃথিবীর অন্যান্য দেশের জিডিপি হচ্ছে আমাদের ধর হচ্ছে 22 বিলিয়ন, অন্য দেশের হচ্ছে 50 বিলিয়ন, 60 বিলিয়ন, 100 বিলিয়ন, 150 বিলিয়ন। আর আমেরিকার হচ্ছে 3 ট্রিলিয়ন সম্ভবত ওদের জিডিপি আর কি, 3 ট্রিলিয়ন। সো ওদের মতো বড় আর কারো কিন্তু নাই। আচ্ছা, তাহলে কি হবে? তাহলে অবশ্যই প্রেজেন্ট টেন্স হবে। কথাটা কি হবে? প্রেজেন্টে হবে। বর্তমানে তারা ধনী, তাহলে উত্তর এটা হবে না। এটা অর্থ হচ্ছে আমেরিকা আগে ধনী ছিল, এখন অনেক গরিব হয়ে গেছে, which is not true. এখানে আছে কালচারাল স্টাডিজ ড্যাশ আ নিউ মিনিং অফ কালচার। কালচারাল স্টাডিজ একটা সাবজেক্টের নাম, সমাজ শিক্ষা বা সামাজিক শিক্ষা বা সংস্কৃতি শিক্ষা। এখানে তোমরা অনেকে মনে করতে পারো যে ভাইয়া এখানে এস দেওয়া আছে, তাহলে কি সাবজেক্টটা প্লুরাল হয়ে গেছে? না, এই কালচারাল স্টাডিজ হচ্ছে একটা মাত্র সাবজেক্টের নাম। তাহলে সাবজেক্টের নাম যদি এস থাকে, তাহলে সাবজেক্ট অনেকগুলো হয় না। যেমন ফিজিক্স বলতে পারো তোমরা, সিভিক্স বলতে পারো, ইকোনমিক্স বলতে পারো। এগুলো কি দেখো, এরকম সাবজেক্ট কি আরো সাবজেক্ট দিতে পারি কোনটা? যেমন ধরো হচ্ছে এটার মধ্যে হতে পারে কি, এটার মধ্যে হতে পারে হচ্ছে ফিজিক্স, ফিজিক্স হতে পারে, ইকোনমিক্স হতে পারে, ম্যাথমেটিক্স। এই হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু। তাহলে কি হবে? এখন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে এই সাবজেক্টটা কিসে আছে বলো তো? সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলারে আছে। তাহলে ভার্বটা কিসে হবে? সিঙ্গুলার। তাহলে ভার্ব সিঙ্গুলার কিভাবে বুঝবো? এস বা ইয়েস বসলে সিঙ্গুলার, না থাকলে সিঙ্গুলার না। তাই দেখো, ভার্বের সাথে আইএনজি কি হবে? হবে না, কারণ কোনো অক্সিলিয়ারি ছাড়া আইএনজি বসতে পারে না। তাহলে গিভ কি হবে? না, গিভ কিন্তু প্লুরাল আছে। ভার্বের সাথে এস বা ইয়েস না থাকলে এটা কিন্তু প্লুরাল। হ্যাঁ, এটা কিন্তু 1+, মাথায় রাখবা। আর এই যে আমাদের গিফটস কি, ভার্বের সাথে এস বা ইয়েস থাকার মানে হচ্ছে এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। আর অফার, অফারও কি দেখো, ভার্বের সাথে এস বা ইয়েস নেই, মানে এটা প্লুরালে আছে। তাহলে এটা কিসে আছে? 1+এ আছে। তাহলে কোনটা মিলতেছে দেখো তো? 1 1। তাহলে উত্তর হবে কি? গিফটস। ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে সেটা সিঙ্গুলার, না থাকলে প্লুরাল। বুঝা গেল? ওকে, মজার ব্যাপার এগুলো, তোমরা একটু টেকনিক্যালি চিন্তা করতে করতে দেখবা মাথায় গিয়ে থেকে গেছে এগুলো সবগুলো জিনিস। আসলে তার পর মনোযোগ দেই। যে সকল নাউনের দুটো অংশ থাকে সেগুলো সাধারণত প্লুরাল ভার্ব নেয়, কিন্তু তাদের আগে সিঙ্গুলার ডিটারমিনার প্লাস পেয়ার অফ ব্যবহার করলে সিঙ্গুলার ভার্ব নেয়। ওকে, আমরা একটু দেখি প্রশ্নগুলা। ওকে, আসো আমরা বুঝলাম হ্যাঁ কি বলছে। এখন আমরা কিছু কিছু ওয়ার্ড দেখি। হ্যাঁ, কিছু বিশেষ বিশেষ শব্দ দেখো। এই শব্দগুলো সবসময় প্লুরাল এবং তাদের পরে ভার্বটাও প্লুরাল হয়। যেমন কি? যেমন হতে পারে এই ধরনের ওয়ার্ডগুলো হচ্ছে, ধরো আমরা পড়েছিলাম আমাদের নাম্বারের ক্লাসে, ধরো সিজার্স। সিজার্সের বানানটা কিভাবে? SCISSORS। এই যে দেখো, তাহলে সিজার্স। ট্রাউজার্স, প্যান্টস, স্পেকটাকলস, গ্লাসেস বা গগলস বা সানগ্লাসেস, সান গ্লাসেস। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো আছে। আবার হচ্ছে প্লায়ার্স। হ্যাঁ, প্লায়ার্স বললে ওই যে চাপ দেয় যে প্লাস বলি, আমরা প্লাস বলি গ্রামের ভাষায়, হচ্ছে প্লায়ার্স। একটা মিনিট, হ্যাঁ একটা মিনিট জাস্ট। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, হ্যাঁ। এটা তো বাংলা ডিপার্টমেন্টের কোয়েশ্চেন। মাহিন, মাহিন। আমার নাম হচ্ছে মানিক।
মাহিম নামে আরেকজন আছে, হ্যাঁ, ওনাকে বলবেন। ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আচ্ছা, এইবার আমরা একটু চিন্তা করি। হ্যাঁ, তাহলে এই যে দেখো এইখানে যে আমরা নাউনগুলো লিখলাম, এরা কি, এরা প্লুরাল ফর্মে থাকে অলওয়েজ। তাহলে এদের পরে ভার্বটা কি হবে? ভার্বটাও প্লুরালই হবে। তাহলে খেয়াল করো, আমরা যদি এখানে লিখি যে প্যান্টস, দ্য প্যান্টস suit or suits me well. ওকে, প্যান্টটা আমার ভালো লাগে, মানে ভালো আমার ফিট হচ্ছে, ঠিক আছে। মাহিন ভাইয়ার কল মানিক ভাইয়ার কাছে আসছে, হ্যাঁ, আমাদের এক্সাম কন্ট্রোলে আর কি। আচ্ছা, তাহলে দ্য প্যান্টস স্যুট অর স্যুটস মি ওয়েল, তাহলে এই প্রশ্নটার ক্ষেত্রে খেয়াল করো, এখানে কি বলতেছে যে প্যান্টস, তাই না? তাহলে এই প্যান্টসটাকে যদি আমি চিন্তা করি, কি বলছে যে প্যান্টস, প্যান্টস কিসে আছে বলো? এই প্যান্টস ওয়ার্ডটা অলওয়েজ প্লুরাল। প্যান্টস কিসে আছে? এই প্যান্টস ওয়ার্ডটা হচ্ছে আমাদের প্লুরালে আছে, তার মানে এটা কিসে আছে? ওয়ান প্লাস, তাই তো, ওয়ান প্লাসে আছে, প্লুরাল। তাহলে এখন এই ভার্বের মধ্যে কোনটা ওয়ান আর কোনটা ওয়ান প্লাস এটা তো আমাদের জানতে সমস্যা নেই। এস যেটাতে আছে ভার্বে সেটা ওয়ান ওয়ান, আর ভার্ব যেটাতে এস নাই সেটা হচ্ছে ওয়ান প্লাস। তাহলে এই দুইটা ক্ষেত্রে খেয়াল করি আমরা, এই ভার্বের মধ্যে এস যেটাতে আছে, সবাই মাথায় রাখো, ভার্বের ক্ষেত্রে এস আছে যেটা সেটা হচ্ছে সিঙ্গুলার, এস নাই যেটা সেটা হচ্ছে প্লুরাল। তাহলে এস আছে, এটা কি? এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার। আর এখানে কি আছে? স্যুটের মধ্যে এস নাই, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের ওয়ান প্লাস বা প্লুরাল। তাহলে দ্য প্যান্টস স্যুট অর স্যুটস মি ওয়েল। ওকে, এইটা। তাহলে এখন উত্তর কোনটা হবে একটু ভাবো দেখি। হ্যাঁ, ভাই লেখা বোঝা যাচ্ছে না, তোমার নেট প্রবলেম। হ্যাঁ, আমি বেশ বড় করে লিখছি। এবার বলো এই প্রশ্ন উত্তরটা কি হবে? চিন্তা করো একটু, তোমরা একটু ভাবো এই প্রশ্নের উত্তর কি হবে, তোমরা একটু ভাবো, উত্তর দাও। ঠিক একইভাবে এখন এই প্রশ্নের একটা উল্টা অ্যান্সার আমি তৈরি করতেছি। হ্যাঁ, এখন যখন প্রশ্নটাই বলা হইলো যে সিঙ্গুলার ডিটারমিনার থাকতে পারে, ধরো প্রশ্ন এরকম হইলো, আমি এই প্রশ্ন নেই, যখন দ্য প্যান্টস না বলে যখন প্রশ্ন করছে দিস পেয়ার অফ, দিস পেয়ার অফ শুজ, হ্যাঁ শুজ আমি বললাম জুতা, হ্যাঁ প্যান্টস লিখলাম না, সক্স মোজা, হ্যাঁ সক্স, সক্স ওকে। এইবার আমরা সিমিলারলি চিন্তা করব, প্রথম উত্তরটা কি এটার উপর নির্ভর করে দ্বিতীয়টা আমরা পারবো কিনা। প্যান্ট তো একটা প্লুরাল হয় কেন? প্যান্ট যখন পরো তখন কয় পা ঢুকাও? দুই পা ঢুকাও না? প্যান্ট যখন পরো, সানগ্লাস যখন পরো তখন কয়টা গ্লাস থাকে? দুইটা গ্লাস না? প্লায়ার মানে প্লাস, আমরা যেটা বলি প্লায়ার কয়টা মাথা থাকে? দুইটা মাথা থাকে, দুইটা ধরে চাপ দাও না? সক্স মোজা কয়টা পরো? দুইটা মোজা পরো না? তারপর হচ্ছে ধরো কি বলে ট্রাউজার্স, জগার্স, এগুলো প্লুরাল হয় কারণ এগুলো দুইটা পা থাকে, তাই না? বলো, তাহলে এই প্রশ্ন আমরা কি আসতে পারছি? দেখো এখানে দ্য প্যান্টস এটা প্লুরালে আছে, সবাই মনোযোগ দাও। প্রথম প্রশ্ন এটা এক, খেয়াল করো, এটা কোয়েশ্চেন নাম্বার এক, এটা কোয়েশ্চেন নাম্বার দুই। ওকে, তাহলে এখন খুব মনোযোগ দিয়ে বোঝো, এই প্রশ্ন থেকে কোয়েশ্চেন আসতে পারে। হ্যাঁ, আমি বুঝাই দিই। যখন এই যে প্যান্টস, ট্রাউজার্স, তারপর হচ্ছে সিজার্স, স্পেকটাকল, সানগ্লাসেস আর প্লায়ার্স, এই ওয়ার্ডগুলো যখন নিজেরা আলাদাভাবে থাকবে, এদের আগে কোনো পেয়ার বা ডিটারমিনার কিছু যুক্ত করব না, তখন সেগুলো প্লুরাল। সেগুলো কি বলতো? এগুলো প্লুরাল, মানে একের বেশি বোঝায়। তাহলে এই প্যান্টস এখানে কি আছে? প্লুরাল অবস্থায় আছে, তাহলে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। ভার্ব কখন প্লুরাল হয়? যখন এস অথবা ইয়েস নাই। মাথায় রাখো, ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে সিঙ্গুলার, না থাকলে প্লুরাল। তাহলে এই যে যেটা নাই সেটা উত্তর সঠিক, তাহলে এইটা প্লুরাল, এটা প্লুরাল, তাহলে এই দুইজন কানেক্টেড হবে, এই দুইজন উত্তর সঠিক। তাহলে দ্য প্যান্টস সুট মি ওয়েল। এবার আসো দিস পেয়ার অফ সক্স, এইখানে খেয়াল করো, সক্সের আগে আমি আলাদা একটা নাউন যুক্ত করলাম, পেয়ার, তাই তো? নাউন না, এটা হচ্ছে ডিটারমিনার। হ্যাঁ, এই জোড়াটা, এই জোড়া, এই একটা জোড়া মোজা, তাহলে আমি এখন মোজাকে না বলে আমি জোড়াটাকে সিঙ্গুলার করে ফেলছি। ওই যে আমরা
দিস আ পিস অফ ইনফরমেশন পড়েছিলাম না, আ পিস অফ ফার্নিচার নাউনের ক্লাসে। তাহলে ফার্নিচারকে আমরা টাচ করতেছি না, আমরা পিসকে কানেক্ট করতেছি। ঠিক একইভাবে এই ক্ষেত্রে আমরা কানেক্ট করব যখন আমরা দিস পেয়ার অফ, দ্যাট পেয়ার অফ বা ওয়ান পেয়ার অফ সংখ্যাটা যখন 1 2 দিয়ে ফেলবো, তখন আমরা এই প্রিপোজিশনের আগেরটা আমাদের সাবজেক্ট। তাহলে এইখানে এই যে পেয়ার শব্দটা এটা কিসে আছে? পেয়ার কিন্তু এক, দ্য পেয়ার, হ্যাঁ পেয়ার কিন্তু সিঙ্গুলার ফর্মে আছে। তাহলে এইখানে এটা কিসে আছে? পেয়ারকে যদি তুমি পেয়ারস করে ফেলো তাহলে কিন্তু প্লুরাল হয়ে যাবে। তাহলে এটা আছে একের মধ্যে, তাহলে একে মানে সিঙ্গুলার কোনটা খেয়াল করো তো, এই দুইটার মধ্যে এস যেটাতে আছে সেটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে এটা কি? এটা সিঙ্গুলার, এটা হচ্ছে আমাদের প্লুরাল। তাহলে কি হবে? উত্তর কি হবে? উত্তর হচ্ছে এখন সুটস, কারণ এখন আর সক্সকে কাউন্ট করা যাবে না, এখানে পেয়ারটা কিসে আছে? পেয়ার, পেয়ার মানে একটা সিঙ্গুলার ফর্ম, পেয়ারকে যদি 2 পেয়ারস করে ফেলো, 3 পেয়ারস করে ফেলো, তাহলে এটা হয়ে যাবে কি প্লুরাল, তখন ওই অনুযায়ী হবে। তাহলে এই যে সিঙ্গুলার, সিঙ্গুলারকে কানেক্ট করবে, তাহলে পেয়ার কি হবে? সুটস মি ওয়েল। এই প্রশ্নটাই আমরা বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা প্রশ্নগুলো চিন্তা করি। দ্য পেয়ার অফ সিজার্স, সহজ জিনিস, এখানে সিজার্স আর কানেক্টে আমার কাউন্টে আসবেই না, কাউন্টে আসবে কি? পেয়ার। তাহলে পেয়ার ওয়ার্ডটা কিসে আছে? সিঙ্গুলার, একে আছে। তাহলে সিঙ্গুলারের সাথে অ্যান্সার মিলাও তুমি। ড্যাশ ডাল, তাহলে বলছে ডাল মানে হচ্ছে ভোতা, ডাল বাংলা কি? ডাল বাংলা হচ্ছে ভোতা, হ্যাঁ। তাহলে বলেছে যে এই যে কেচিটা, এই কেচিটা হচ্ছে ভোতা হয়ে গেছে। আমি বলি না যে কেচি শান নাই, ধার নাই। তাহলে খেয়াল করো, হ্যাভ বসে কার সাথে? প্লুরাল, মাথায় রাখবা। হ্যাভ বসে কার সাথে? 1 প্লাসের সাথে। আর বসে কার সাথে? 1 প্লাসের সাথে। তাহলে এই দুটো আমার প্রথমেই ভুল। এখানে আসি আমি, ইজ এবং হ্যাজের মধ্যে তুমি কোনটা বলবা? হ্যাজ অর্থ হচ্ছে আছে, হ্যাজ অর্থ কি? আছে। আর ইজের অর্থ কি দিবা? হলো, হলো। তো কি দিবা? যে এই কেচিটা হলো ভোতা নাকি কেচিটা আছে ভোতা, কোনটা মানায়? কেচিটা আছে ভোতা সুন্দর হয়, এই কেচিটা ভোতা, তাই না? হলো মানে তো কিছু বলার লাগে না, যখন কিছু বলি না তখনই হলো। হ্যাঁ, আমি বাড়িতে আছি বলা লাগে, আমি বাসায়। তো যখন কিছু বলা লাগে না তখনই বিভার্ব, তখনই হচ্ছে ইজ বসেবা। সক্স কোনটা হবে বলো? হ্যাজ না, হ্যাজ না বাচ্চারা, হ্যাজ দিলে অর্থ মানায় না। তুমি বলো দ্য পেয়ার অফ সিজার্স হ্যাজ ডাল, তাহলে এই কেচিটা, কেচিটার আছে ভোতা, কেচিটার ভোতা আছে, এটা আবার কেমন কথা? কেচিটার ভোতা আছে, কেচিটার, কেচির তো কিছু থাকে না, কেচিটার নিজেই হইল ভোতা, দেখে হবে? উত্তর হচ্ছে ইজ, উত্তর হ্যাজ হবে না, উত্তর কি হবে? ইজ হবে। তার পরের প্রশ্ন চিন্তা করো, ড্যাশ পেয়ার অফ সক্স, খেয়াল করে এখানে কিসে আছে? মাথায় রাখবা সিঙ্গুলার, কিসে আছে? সিঙ্গুলারে আছে। ড্যাশ টু স্মল ফর মি, ওকে। তাহলে এই পেয়ারটা তোমাকে এই একটা ওয়ার্ড দেখে চিন্তা করতে হবে। তাহলে পেয়ার কিসে আছে? সিঙ্গুলার। তাহলে আমরা প্রোনাউনের ক্লাসে পড়েছিলাম আমাদের যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন 4টা, এগুলা কোথায় কারটার সাথে কে বসে। আমরা আরেকবার একটু এই জিনিসটাকে একটু ঘুরায় নিয়ে আসি যে আমাদের ডেমনস্ট্রেটিভ কোনটা কার সাথে বসে। খেয়াল করো, ডেমনস্ট্রেটিভের মধ্যে দিস বসে কার সাথে বলো তো? দিস এবং দ্যাট, এই দুটো বসে কার সাথে? সিঙ্গুলার। দুটো কার সাথে বসে? সিঙ্গুলার নাউন। অপরদিকে দেজ এবং দোজ, এই দুইটা কার সাথে বসে? এগুলো বসে হচ্ছে প্লুরালের সাথে। তাহলে এবার তুমি মিলাও, এবার তুমি এখন চিন্তা করো কোনটা হবে। এখন পেয়ার কিসে আছে? সিঙ্গুলার, তাহলে তার ডিটারমিনারটাও কি হবে? ডিটারমিনারটাও কিন্তু সিঙ্গুলারেই হবে। তাহলে ডিটারমিনার প্লুরাল যেগুলো, এগুলো বাদ দাও। তাহলে দেশ কিসে আছে? দেশ হচ্ছে 1 প্লাস, 1 প্লাসে আছে, তাহলে বাদ। দিস কিসে আছে? দিস আছে 1 এর মধ্যে, এটা নিতে পারবো আমরা চাইলে। দেশ কিসে আছে? দেশ আবার 1 প্লাস, তাহলে এটা কি? এটা কিন্তু বাদ। তাহলে এই দুটো আমি বাদ দিলাম, রাইট? এই দুটো আমার বাদ পড়ে গেল। এইবার আসো, তুমি এখানেও দিস আছে, এইখানেও দিস আছে, রাইট? এখন দেখো, এখন তোমাকে তো মিলতে হবে, ডিটারমিনারের সাথে অক্সিলারি মিলতে হবে না, ভার্বটা। তাহলে এখানে ভার্ব আসে কি? সিঙ্গুলার, ওইখানে ভার্ব হয়ে গেছে প্লুরাল। তাহলে দেখো এখানে ভার্ব কিসে আছে? ভার্বও আছে সিঙ্গুলার, এখানে ভার্বটা কি হয়ে গেছে? ভার্ব হয়ে গেছে প্লুরাল। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলারে থাকে তাহলে ভার্ব কি কখনো প্লুরাল হবে? বলো তো, সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার, ডিটারমিনার সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার, তাহলে ভার্ব কি প্লুরাল হবে? না। তাহলে ভার্বটা কি হবে? ভার্বটা সিঙ্গুলার। তাহলে উত্তর কোনটা সঠিক? উত্তর সঠিক হচ্ছে আমাদের এ নাম্বার। দিস পেয়ার অফ সক্স ইজ টু স্মল ফর মি। তাহলে এই জোড়াটা, এই মোজা জোড়া অনেক বেশি ছোট। আসো তারপরে আসি, এবার আসি আমরা নাউন, প্রোনাউন কিংবা নাউন ইকুইভ্যালেন্ট যে কোনো কিছু বাক্যের সাবজেক্ট হতে পারে। অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট হয় না, ওকে।
কোনো বাক্যের শুরুতে অ্যাডজেক্টিভ থাকলে হেয়ার বা দেয়ারের নিয়ম অনুসরণ করতে হবে। এটা একটু বেশি কঠিন তোমাদের জন্য, তোমাদের না আসার সম্ভাবনায় বেশি। তারপরে আমি যদি একটু আলোচনা করে দিই, হ্যাঁ, কিন্তু তোমাদের স্কিপ করা উচিত এই টাইপটা, আমি এটাকে স্কিপই করব। তোমাদের এই টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা নাই বললেই চলে। তোমরা একটু কষ্ট করে এইটাতে আসো, হ্যাঁ, টাইপ 6-এ আসো সবাই। ওকে, টাইপ 5 হচ্ছে তোমরা স্কিপ করবা, ওকে, মাথায় রাখবা টাইপ 5 হচ্ছে স্কিপ করবা, এটা তোমাদের আসার মতো কোশ্চেন এখানে নাই। ওকে, এটা একটু বেশি আপার, অর্থাৎ এগুলো ভার্সিটি অ্যাডমিশনে আসে, এগুলো নার্সিংয়ে আসে না, এই টপিকটা নার্সিংয়ে প্রশ্ন হয় না। ওকে, আসো তাহলে যা বলেছি যে হচ্ছে ওইভাবে কিন্তু মেনটেন করবা, ঠিক আছে? বললো না যে ভাই 5 পড়ার নাই কেন, হ্যাঁ 5 আমি পড়াই কখন, যখন আমি হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন পড়াই, ঠিক আছে? বাট কোয়েশ্চেনের প্যাটার্ন বুঝতে হবে। তোমরা হচ্ছে তোমাদের স্ট্যান্ডার্ডে যেই যেই টাইপগুলো তোমাদের প্রশ্নে আসে বা এসেছে বিগত বছর, আমি সেই টাইপে পড়াবো যেন তোমার এখান থেকে তোমার পড়া সহজ হয়ে যায়। তোমাকে অপ্রয়োজনীয়ভাবে কঠিন করানো কিন্তু আমার কোনো দরকার নেই, তাই না? ওকে, এবার আসো। কোনো বাক্যে ইফ ইফ অনলি আই উইশ থাকলে সাবজেক্টের পার্সন ও নাম্বার যাই হোক না কেন বিভার্ব হিসেবে সর্বদা ওয়্যার হবে। এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, তাই না? যেমন আমরা বলি কি যে এমনটা হতে পারে, আমরা বলি না মাঝে মাঝে যে আই উইশ, এটাকে তোমরা স্টার মার্ক দাও, হ্যাঁ, এখান থেকে তোমরা প্রশ্ন পাবা, সবচেয়ে বেশি প্রশ্ন এখান থেকে আসে। ওকে, আই উইশ আই ওয়াজ অথবা ওয়্যার, এই অপশন আসবে এরকম, অথবা আই উইশ আই ওয়াজ বা ওয়্যার আ বার্ড। ওকে, আমি যদি পাখি হতাম, আমি যদি একটা পাখি হতাম, তাহলে বলো এই অপশনে কি হবে? যদি বাক্যের শুরুতে উইশ অথবা ইফ উইশ এরকম যদি বাক্য থাকে বা শব্দ গুচ্ছ থাকে, তাহলে মাথায় রাখতে হবে পরের বি ভার্বটা এখানে সাবজেক্ট আই হোক উই হোক যেই থাকুক না কেন, হ্যাঁ, যেই থাকুক না কেন। টাইপ 4 থেকে আর জাহাঙ্গীরনগরের প্রশ্ন আসছিল। আচ্ছা, টাইপ 4 কোনটা পড়াইছি আমরা? টাইপ 4 পড়াইছি এই যেটা না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখছো জাবিতে প্রশ্ন চলে আসছে। সো তোমাদের সবকিছু পড়াইলে যেটা হয়, তোমাদের বাকি পরীক্ষা নার্সিং ছাড়া অন্যান্য পরীক্ষা কাজে লাগে আর কি, এই হচ্ছে মূল কথা। আসো তাহলে আই উইশ আই ড্যাশ আ বার্ড, আমি যদি পাখি হতাম, তাহলে এই যে খেয়াল রাখতে হবে, এই যে বাক্যের শুরুতে যদি উইশ থাকে, হ্যাঁ উইশ, এই উইশ শব্দ যদি থাকে তাহলে তোমার সাবজেক্ট কি আছে সেটা ম্যাটার করে না। সাবজেক্ট আই উই হি সি যাই থাকুক না কেন, ভার্বটা সর্বদা কি হবে? ভার্ব সর্বদা ওয়্যার হবে। উত্তর কি হবে? উত্তর হচ্ছে ওয়্যার সঠিক, ওয়াজ কাটা। এখানে এম দিলেও কাটা, ইজ দিলেও কাটা, উইল শ্যাল যাই দাও না কেন সবই কাটা। ওকে, দেখি আমরা একটু এই টাইপ থেকে কি প্রশ্ন আসছে। আই উইশ আই ড্যাশ আ কিং, চোখ বন্ধ করে কি হবে? আই উইশ আই ওয়্যার এ কিং, আমি যদি একজন রাজা হতাম। ইফ আই ড্যাশ রিচ আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ইফ আই ওয়্যার রিচ, আমি যদি ধনী হতাম আমি সারা বিশ্ব ঘুরে বেড়াতাম। ঠিক আছে, স্লাইড থেকে আমাদেরও পরীক্ষায় প্রশ্ন আসবে, এই যে জাহাঙ্গীরনগরে চলে আসছে আজকে, সো তোমাদেরও ঘুরে ফিরে দেখবা স্লাইড থেকেই নড়ে চড়ে প্রশ্ন আসবে। হয়তো এক্স্যাক্টলি এই ওয়ার্ডটাই আসে নাই, বাট এই কনসেপ্ট থেকে প্রশ্নগুলো আসবে। ইংলিশে হুবহু প্রশ্ন কমন পড়ে না, ইংলিশ সবসময় কনসেপ্ট পড়ে, বাংলা এবং জিকেতে হচ্ছে হুবহু কোয়েশ্চেন আসে, তাই না? টাইপ 4 থেকে 23-24-এ নার্সিং কোয়েশ্চেন আছে, দেখছো টাইপ 4 থেকে কোয়েশ্চেন নার্সিংয়ে গত বছরও আসছে, যা তোমাদের পড়াইছি, কিন্তু একজন আগে পারে নাই। আচ্ছা, আসো আমরা তার পরের টাইপে যাই, হ্যাঁ, টাইপ 7-এ আসো। এইবার এই এই টাইপটাও বেশ বেশ ইম্পর্টেন্ট, হ্যাঁ, সবাই এটাকে একটু মার্ক করে স্টার মার্ক দাও, খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ। একই ব্যক্তি দুইটি পদবীর অধিকারী হলে শুধু প্রথম পদবীর আগে দা বসে এবং ভার্বটা সিঙ্গুলার হয়। এটা কি বোঝাইছে তোমাদেরকে আমি সহজে বোঝাই। ধরো একটা স্কুলের প্রতিষ্ঠাতা যে, সেই হচ্ছে স্কুলের হেডমাস্টার, তাহলে পদবী কয়টা? দুইটা, প্রতিষ্ঠাতা মানে ফাউন্ডার, আবার কি হেডমাস্টার, কিন্তু ব্যক্তি কয়জন? একজন। তাহলে এই দুই ব্যক্তির ক্ষেত্রে দুইটা আর্টিকেল লাগানো দরকার নাই, শুধু প্রথমটা আর্টিকেল বসবে আর ভার্বটা সিঙ্গুলার হবে, কারণ এটা একজন মানুষকে বুঝাইছে। যেমন ধরো আমি বললাম যে, সেন্টেন্সটা এইভাবে চিন্তা করো যে দ্য ফাউন্ডার and headmaster
অফ দ্য কলেজ, আমরা স্কুল দিই, হ্যাঁ স্কুল তো হেডমাস্টার হয়, তাহলে অফ দ্য স্কুল স্কুল ইজ অথবা আর কামিং। তাহলে বলেছে স্কুলটির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক, স্কুলটির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আসছেন। ওকে, তাহলে খেয়াল করো এখানে কয়জন ব্যক্তি, খেয়াল রাখতে হবে এইসব ক্ষেত্রে যে ভাই কিভাবে বুঝবো, প্রশ্ন তো লেখা থাকবে না এখানে একজন ব্যক্তি, প্রশ্নে বোঝার সুবিধা হচ্ছে পদবী দুইটা কিন্তু আর্টিকেল থাকবে একটা। তাহলে খেয়াল করো এটা যে সিঙ্গুলার কিভাবে বুঝবো, কারণ দুইটা পদবী থাকলেও আর্টিকেল আছে কয়টা, মাত্র একটা। তাহলে আর্টিকেল একটার মানে হচ্ছে এটা সিঙ্গুলারে আছে, অর্থাৎ এখানে একই ব্যক্তির দুইটা পদবী। তাহলে ব্যক্তি যেহেতু একটা, তাহলে পদবী দুটো হতেই পারে, তাই না? ধরো তোমরা যদি বলো হচ্ছে তোমরা কাব্য ভাইকে কি বলবা, কাব্য ভাই হচ্ছে বন্দিবাসালার সিইও, হ্যাঁ, আবার বন্দিবাসালার ম্যাথ ইনস্ট্রাক্টর, তাহলে দুই পরিচয় হতে পারে না একজন মানুষের, হতেই পারে স্বাভাবিক। তাহলে এই যে সিঙ্গুলার সাথে কি আসবে, সিঙ্গুলার সাথে এই যে দুইটার মধ্যে আমরা কি পাচ্ছি, ইজ হচ্ছে আমাদের ওয়ান আর আর হচ্ছে ওয়ান প্লাস, তাই না? তাহলে কোনটা যাবে, আমাদের উত্তর হবে কি, উত্তর হবে হচ্ছে এই যে ওয়ান। তাহলে উত্তর কি, উত্তর ইজ সঠিক, আর হচ্ছে কাটা। ঠিক আছে, দেখি আমরা একটু এই টাইপের কি আর কোন উত্তর আছে? আচ্ছা এখানে ব্যাপার হচ্ছে, এখানে যে প্রশ্ন একটু ঘুরাই দেয়, আচ্ছা ভাইয়া কিভাবে তাহলে বুঝবো যে দুইজন আছে, পদবীও দুইটা, ব্যক্তিও দুইটা? এটা বোঝার সুযোগ হচ্ছে দুইটা আমার কি থাকবে, আমার দুইটা হচ্ছে আর্টিকেল থাকবে। যেমন ধরো প্রশ্ন যে এরকম হইতো যে দ্য টিচার, বললাম যে দ্য কি বলা যায়, কোচ, দ্য কোচ অ্যান্ড, যে কোচ সে আবার টিমের মালিক, দ্য কোচ অ্যান্ড দ্য ওনার, owner of the company ওকে। এই প্রশ্নটাকে যেহেতু তোমরা অ্যান্সার করতে পারো কিনা, এবার যুক্তি বুঝে এই প্রশ্ন অ্যান্সার করো। টাইম হচ্ছে 30 সেকেন্ডস। এই প্রশ্নটা কি বলছে, কি বুঝাইছে সেটা বুঝে দেখি একটু অ্যান্সার করো, হ্যাঁ? তোমাদের জন্য 30 সেকেন্ডসের একটা ছোট্ট অ্যান্সার সেশন, বলো। কি হবে, আর গুড। কারণ কি, কারণ এখানে দেখো দুইটা, আমার এখানে আর্টিকেল কয়টা আছে, দা, এবং এখানে কি আছে বলতো, দা। তাহলে আর্টিকেল যেহেতু দুইটা, তার মানে কয়জন ব্যক্তি, এখানে মোট দুইজন ব্যক্তি। তাহলে কারটা হবে উত্তর, উত্তর হবে প্লুরাল ফর্মে। ঠিক আছে, উত্তর প্লুরাল হবে, শেষ। এইবার আসে আমরা একটু একটু কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করি, হ্যাঁ চলো আমরা প্রশ্নগুলো দেখি। দ্য পোয়েট অ্যান্ড নভেলিস্ট ড্যাশ ডেট, এই ডেটটা কিন্তু অ্যাডজেক্টিভ আছে, খেয়াল রাখবা এটা কিসে আছে, অ্যাডজেক্টিভ, অর্থ হচ্ছে মৃত। অর্থ কি, অর্থ হচ্ছে মৃত। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে দেখো আর্টিকেল কয়টা আছে, আর্টিকেল মাত্র একটা, তাহলে সিঙ্গুলার হলে অবশ্যই সিঙ্গুলার ফর্মের অ্যান্সার হবে। দেখো আর আর প্লুরালের সাথে বসে, এখানে বিন বিন কখনো হয় না। দেখো অক্সিলারি ছাড়া শুধু বিন বসতে পারে না, শুধু বিন কোনো অক্সিলারি হয় না, শুধু বিন হয় না। আবার হ্যাভও বসে কার সাথে, হ্যাভ বসে প্লুরালের সাথে, তাহলে উত্তর কোনটা হবে, ইজ ডেড। ঠিক আছে, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রিন্সিপাল, তাহলে বুঝেই ফেলছে এখানে দুইজন ব্যক্তি, এখানে হচ্ছে একটা দা, এখানে একটা দা, তাহলে দুইজন যেহেতু ব্যক্তি, ড্যাশ প্রেজেন্ট ইন দ্য লাস্ট মিটিং। তাহলে লাস্ট মিটিং এর মধ্যে খেয়াল রাখবা, যখন লাস্ট কথাটা আসছে তার মানে কিন্তু সেন্টেন্সটা কিসে হয়ে যাবে, পাস্টে হবে। ঠিক আছে,
মাথায় রাখবা, ওয়ার্ডের দিকে খুব গুরুত্ব দিবা, পাস্ট টেন্সে আছে। তাহলে পাস্ট টেন্সে যদি থাকে তাহলে কি হবে, মিটিংয়ে উপস্থিত ছিল, তাহলে যেহেতু প্লুরাল, আমি তাহলে প্লুরাল ফর্মগুলো সিঙ্গুলারগুলো বাদ দিয়ে দাও, তাহলে ওয়াজ সিঙ্গুলার বাদ দাও। ওকে, বাকিগুলো ঠিকঠাক আছে। এখন তুমি কোনটা নিবা? একটা মিটিংয়ে উপস্থিত ছিল, হ্যাভ বিন নিবা নাকি হ্যাড বিন নিবা নাকি ওয়ার নিবা? দেখো এই যে এই যে লাস্ট লাস্ট শব্দ দিয়ে বোঝায় কি হয়, পাস্ট ইনডেফিনিট। কাকে বোঝায়? পাস্ট ইনডেফিনিটকে বোঝায়, ইনডেফিনিটকে বোঝায়, অন্য কাউকে না। পাস্ট ইনডেফিনিটকে বোঝায়। তাহলে পাস্ট ইনডেফিনিট দেখো, হ্যাড বিন কোন টেন্স? হ্যাড বিন হচ্ছে পাস্ট পারফেক্ট। হ্যাড বিন কোন টেন্স? পাস্ট পারফেক্ট। অপরদিকে হ্যাভ বিন কি বলতো? হ্যাভ বিন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। তার মানে হচ্ছে এই দুইটা কোনটাই উত্তর দিতে পারবো না। উত্তর দিব কোনটা? এই যে ওয়্যার। ওয়্যার কোন টেন্স? ওয়্যার হচ্ছে পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট। তাহলে এটা ভুল, এটা হচ্ছে আমাদের সঠিক। বুঝলেন? ওকে, বলো এখনো পর্যন্ত তোমাদের ক্লাস কেমন লাগতেছে? রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু বেশ কঠিন। হ্যাঁ, রাইট ফর্ম ভার্ব বেশ কঠিন টপিক, এবং এটা অনেক স্টুডেন্ট ভয় করে যে আল্লাহ কি না কি যেন আছে এর মধ্যে, কি বুঝবো কি বুঝবো না। তোমাদের কেমন লাগতেছে এখন? এই পর্যন্ত আমরা প্রায় 7টা টাইপ পড়লাম, এর মধ্যে একটা স্কিপ হয়েছে আমাদের, এটা বেশি আলট্রা লেভেলে ছিল, এটা আসলে পরীক্ষা আসার মতো না। কেমন লাগছে বলো? আমরা একটা ছোট্ট ব্রেকে যাব, 1 ঘন্টা 6 মিনিট হয়েছে, আমরা একটা ছোট্ট ব্রেকে যাব। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে না? গুড, ওকে ফাইন। আশা করছি এই ভালো লাগাটা আমাদের থাকবে। হ্যাঁ, আমরা একটা ছোট্ট ব্রেকে যাব, 3টা 9 বাজে, আমরা 3টা 20 পর্যন্ত ব্রেকে থাকবো, ঠিক আছে? ওকে, তাহলে সবাই এর মধ্যে কেউ লাঞ্চ করা বাকি থাকে তাহলে লাঞ্চ করে আসো, ঠিক আছে? ওকে, আমরা ঠিক 3টা 20-এ আবার শুরু করব। ওকে।
তো আগে চলে আসলাম। হ্যাঁ, চলো আমরা চলে আসছি ব্রেকের পরে, আমরা আবার শুরু করছি। ওকে, আমরা হচ্ছে টাইপ 8-এ আছি, রাইট? আসো আমরা টাইপ 8-এ কি আছে আমরা একটু দেখি, টাইপ 8-এর টপিকগুলো। কোন বাক্যে মেনি এ বা এন থাকলে এর পরে নাউন ও ভার্ব দুইটাই সিঙ্গুলার হয়। পরে নাউনটাও সিঙ্গুলার, প্লুরাল। আচ্ছা, মেনি এ অথবা মেনি এন, এখানে আমরা মনে রাখার যে কৌশলটা এটা হচ্ছে এ বা এন, এটাকে দিয়ে মনে রাখবো, ঠিক আছে? এ বা এন, এটা কিসে আছে? মেনি এ বা এন হচ্ছে সিঙ্গুলার আছে, তাই না? আচ্ছা, তাইলে প্রশ্ন হচ্ছে মেনি এ বা এন এর পরে কি হবে? নাউনটাও সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার। তাহলে একটু আমরা মনে রাখি বা মাথায় রাখি। যেমন ধরো মেনি আ স্টুডেন্ট, মেনি আ স্টুডেন্ট অথবা স্টুডেন্টস, এভাবে থাকবে অপশনটা, ঠিক আছে? স্টুডেন্টস ইজ অর আর প্রেজেন্ট টুডে। তাইলে এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা আসলে কোনটা উত্তর হবে? মেনি এ বা এন এর ক্ষেত্রে আমার যেই নাউনটা আছে সেইটাও সিঙ্গুলার হবে, ভার্ব যেটা আছে ওইটাও সিঙ্গুলার হবে। তাহলে খেয়াল করো, এই যে দুইটা পার্ট আছে, এই দুইটা পার্টের মধ্যে কোনটা হবে আমার সিঙ্গুলার? এই যে এটা ওয়ান, এটা ওয়ান প্লাস। ইজ এবং আর এর মধ্যে ইজ হচ্ছে আমার ওয়ান, আর হচ্ছে ওয়ান প্লাস। তাহলে দুইটার মধ্যে কোনটা নিব আমি? নাউন এবং ভার্ব দুটাই সিঙ্গুলার, তাহলে এখান থেকে এটা এবং এখান থেকে এইটা। মেনি আ স্টুডেন্ট ইজ প্রেজেন্ট টুডে। আজকে ক্লাসের মধ্যে অনেক শিক্ষার্থী উপস্থিত আছে। তাহলে এইখানে আসি আমি। মেনি স্টুডেন্ট হ্যাশ কোয়ালিফাই দ্য ড্রাইভিং টেস্ট অন দ্য ফার্স্ট ট্রাই। অনেক শিক্ষার্থী কি করে? ফেল করে। তাদের প্রথমবারে পরীক্ষা দিয়ে তারা ড্রাইভিং টেস্ট পাস করার ক্ষেত্রে তারা অনেকেই ফেল করে বা অনুত্তীর্ণ হয়। তাহলে মেনি আ স্টুডেন্ট, এক্ষেত্রে মাথায় রাখি স্টুডেন্টটা সিঙ্গুলার আছে। তাহলে ভার্ব সিঙ্গুলার কোনটা? ভার্বের সাথে এস বাই এস যেটা আছে ওইটা সিঙ্গুলার। তাহলে পাস না, এটা কিন্তু এস বাই এস নাই, তাহলে এটা হচ্ছে প্লুরাল। ফেইলের সাথে এস বাই এস নাই, তার মানে এটা কিন্তু প্লুরাল, রাইট? আবার খেয়াল করো, ফেইলস, দেখো ওয়ান্টের সাথে এস বাই এস নাই, এটা কি? এটাও কিন্তু আমাদের প্লুরাল। ফেইলসের সাথে কি এস বাই এস আছে, তার মানে এটা সিঙ্গুলার। তাহলে কোনটা হবে উত্তর? উত্তর হবে ফেইলস। উত্তর কি হবে? ফেইলস। তারপরেরটাই আসি আমরা। কি বলছে দেখো, মেনি আ ফ্লাওয়ার। তাহলে এখানে খেয়াল করো, ফ্লাওয়ার কি আছে? সিঙ্গুলার। তাহলে এর পরের ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। মেনি আ ফ্লাওয়ার ড্যাশ বর্ন টু ব্লাশ আনসিন। তাহলে অনেক ফুল ফোটার আগেই, মানে হচ্ছে কি বলা যায়, ফুটন্ত হওয়ার আগেই মরে যায়, তাই না? একদম কচি থাকতেই মরে যায়। তাহলে কি হবে? আর কি? আর হচ্ছে আমাদের প্লুরাল, রাইট? তাহলে আর হবে না। ওয়াজ কি? ওয়াজ সিঙ্গুলার, ঠিক আছে, ওয়াজ আমরা নিলাম, ফাইন। তারপরে আমরা আলোচনায় আসবো। ওয়ার হচ্ছে ওয়ান প্লাস, তার মানে এটা উত্তর হবে না, এটা প্লুরাল। এখন ইজ কি? ইজ সিঙ্গুলার। এবার তুমি অর্থের দিকে মিলাও। এখন অর্থের দিকে আসো, যে মেনি আ ফ্লাওয়ার ওয়াজ অর ইজ বর্ন টু ব্লাশ আনসিন, কথাটাকে সত্য কিনা? চিরন্তন সত্য বা প্রাকৃতিক সত্য কথা হলে কিন্তু সেটা প্রেজেন্ট টেন্স, এটা আমরা পড়েছিলাম, বুঝছো কিনা? তাহলে মেনি আ ফ্লাওয়ার ওয়াজ নাকি ইজ হবে? সত্য কথা যেটা, বাস্তব কথা যেটা, উত্তর হবে হচ্ছে ইজ। মেনি আ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন। তাহলে কি উত্তর? কি উত্তর হচ্ছে আমাদের ডি নাম্বার। তাহলে সত্য কথা যদি বোঝায়, চিরন্তন সত্য কথা, বাস্তব কথা, প্রাকৃতিক কথা, সেটা অবশ্যই কি হবে? প্রেজেন্টে হবে। নয় আসি আমরা। এই স্ট্রাকচারটা বেশ ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোন বাক্যে ওয়ান অফ, এনি অফ, ইদার অফ, নিদার অফ, ইচ অফ যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার। কি বলছে? কোন সেন্টেন্সের কোন বাক্যে যদি ওয়ান অফ থাকে অথবা এনি অফ, ইদার অফ, নিদার অফ, ইচ অফ যদি সাবজেক্ট হয় বাক্যের, তাহলে ওই বাক্যটার ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন ধরো, ইচ অফ দ্য স্টুডেন্টস। হ্যাঁ, এখন
এই প্রশ্নের চিন্তা করো, ইচ অফ দ্য স্টুডেন্টস, প্রত্যেকটা শিক্ষার্থী, তাহলে এখন মূল সাবজেক্ট কি স্টুডেন্টস না অফের আগেরটা ইচ? ইচ কিন্তু মূল সাবজেক্ট, তাহলে ইচ অফ দ্য স্টুডেন্টস, প্রত্যেকটা শিক্ষার্থী, ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ ওয়ান্ট অথবা wants to participate in the game. ওকে, তাহলে প্রত্যেকটা শিক্ষার্থী খেলায় অংশগ্রহণ করতে চায়, ঠিক আছে? খেয়াল করো, তাহলে কোনটা হবে ভাবো তো। ইচ অফ দ্য স্টুডেন্টস ওয়ান্ট অর ওয়ান্টস টু পার্টিসিপেট ইন দ্য গেম, প্রত্যেকটা শিক্ষার্থী খেলায় অংশগ্রহণ করতে চায়। তাহলে আমাদের মূল সাবজেক্ট কোনটা মনে আছে? অফের আগের অংশটা, এইটা হচ্ছে আমাদের মূল সাবজেক্ট। তাহলে ইচ কি? ইচ হচ্ছে সিঙ্গুলার, তাহলে ইচের পরে ভার্বটাও কি হবে? ইচের পরে ভার্বও সিঙ্গুলার। তাহলে ভার্ব সিঙ্গুলার কখন? যখন এস থাকতেছে তখন সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার, আর এইটা হচ্ছে আমাদের প্লুরাল, এটা হচ্ছে ওয়ান প্লাস। ওকে, কোনটা হবে? ওয়ান্টস হবে উত্তর সঠিক। কি হবে? ওয়ান্টস। দেখি এই টাইপের আর কোনো প্রশ্ন আমাদের পরীক্ষায় আসছে কিনা। ওয়ান অফ মাই বেস্ট, আমরা জানি কি এর পরের নাউনটা কিন্তু প্লুরাল হবে, মাথায় রাখবা। ওয়ান অফ মাই বেস্ট, এখানে মাথায় রাখো, এটা 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 খেয়াল রাখো। ইচের পরের নাউনটা কিসে হইছে? ইচের অফের মানে প্রিপোজিশনে পরেরটা কিন্তু ওয়ান প্লাসে আছে, খেয়াল রাখবা। হ্যাঁ, ইচের পরেরটা কিসে আছে? ওয়ান প্লাসে। তাহলে ভার্ব হয় কোনটা অনুযায়ী? ভার্ব হচ্ছে এই যে প্রিপোজিশনের আগেরটা অনুযায়ী, ঠিক আছে? তাহলে ইচের পরে কিন্তু প্লুরাল নাউন আছে, এটা কোনো ব্যাপার না, এটা কোনো কাউন্টে আসবে না, কাউন্টে আসবে হচ্ছে প্রিপোজিশনের আগেরটা। তাহলে এবার খেয়াল করো, ওয়ান অফ মাই বেস্ট, তাহলে বেস্টের পরে নাউনটা কিন্তু প্লুরালে থাকবে, ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। আচ্ছা, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। তাহলে এখানে ওয়ানটা হচ্ছে মূল, রাইট? ওয়ান কিসে আছে? সিঙ্গুলার। তাহলে এখানে দেখো নাউনটা কি হবে? নাউনটা হবে প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব, এটাই আমাদের মূল কথা, প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে খেয়াল করো, এখানে সিঙ্গুলার নাউন আর কি প্লুরাল ভার্ব মিলছে? মিলে নাই, তাহলে কাটা। কি আছে এখানে? প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, তাহলে এটা হতে পারে, রাইট? এরপর দেখো এখানে কি আছে? প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, এখানে কি আছে? সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব, তাহলে কোনটা মিলাবা? দেখো তুমি টেকনিক্যালি এখন চিন্তা করে উত্তর করতে পারবা। উত্তর কি? সি নাম্বার। উত্তর কি হবে? এইটা। শেষ। এই যে দেখো কি সুন্দর টেকনিক, যে ওয়ান অফ বা ইচ অফ এর পরে কি হবে? প্লুরাল নাউন আর সিঙ্গুলার ভার্ব, সো এইভাবে মিলাই ফেলবা। ইচ মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি, তাহলে একটা বড় পরিবারের প্রত্যেক সদস্য ড্যাশ হিজ ওন সেট অফ প্রায়োরিটিস, তার নিজস্ব কিছু প্রায়োরিটি থাকে, নিজস্ব কিছু বোঝাপড়া বা নিজস্ব কিছু কি বলা যায় আধিক্যের ব্যাপার থাকে। ওকে, থাকে। তাহলে ইচ কি? ইচ হচ্ছে আমাদের সিঙ্গুলার, রাইট? ইচ হচ্ছে আমাদের ওয়ান মানে সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলারই হবে। তাহলে ইচের সাথে কোনটা যায়? সিঙ্গুলার বলো আমাদের। এটা হচ্ছে প্লুরাল, এটা বাদ, আর হচ্ছে প্লুরাল সেটাও বাদ। অপশন আছে কি আমার? ইজ আর হচ্ছে হ্যাজ। তাহলে এই দুইটা মধ্যে আমি কোনটাকে নিতে পারি? ইজ এবং হ্যাজ, এই দুইটা অপশন আমি কোনটা নিব? প্রত্যেকটা সদস্যেরই কিছু প্রাধান্য আছে নাকি প্রত্যেকটা সদস্যই কিছু প্রাধান্য? মানুষের প্রাধান্য থাকে, বুঝছো? প্রাধান্য হয়, মানুষ কি প্রাধান্য হয় না? মানুষের প্রাধান্য থাকে। ধরো আমার হচ্ছে শরবত খাওয়ার প্রতি প্রাধান্য, আবার সকালবেলা কেউ বলা হচ্ছে না আমি হচ্ছে আলু দিয়ে পরোটা খাবো, আলুর ভাজি দিয়ে। আবার কারোর প্রাধান্য আমি ডিম দিয়ে খাবো, আর কারোর প্রাধান্য হচ্ছে আমি ধরো চিকেন দিয়ে খাবো। তাহলে এটা হচ্ছে প্রাধান্য থাকা। তাহলে থাকা অর্থে কোনটা হয়? থাকা অর্থ হচ্ছে হ্যাজ, ইচ মেম্বার হ্যাজ। ওকে, তারপরে আসি আমরা একটু এইখানে। এখানে খেয়াল করো, a lot of অথবা lots of, a lot of অথবা lots of, a lot of অথবা lots of এর ক্ষেত্রে আমাদের নিয়মগুলো একটু আলাদা। দেখো a lot of বা lots of দুইটা অর্থ কি? প্রচুর পরিমাণ, অনেক বেশি পরিমাণ, তাই না? a lot of অথবা lots of অর্থ কি? প্রচুর পরিমাণ। তাহলে প্রচুর পরিমাণ যদি বোঝায়, ধরো প্রচুর পরিমাণ পানি, পানি প্রচুর হয়েছে কিন্তু কি কাউন্টেবল হয়েছে জিনিসটা? এটা কিন্তু আনকাউন্টেবল। প্রচুর পরিমাণ মানুষ, তাহলে এটা বেশি হয়েছে, তার মানে অনেকজন মানুষ, তাহলে এটা কিন্তু প্লুরাল হয়ে গেল। তাহলে প্রচুর পরিমাণ বা প্রচুর বা বেশি অনেক, এটা কার সাথে বসতেছে ওইটা ম্যাটার করে, এটা কার সাথে বসতেছে ওইটা ম্যাটার করে। তাহলে খেয়াল রাখতে হবে
আর লট অফ বা লটস অফ এর ক্ষেত্রে কার সাথে বসতেছে। তাহলে যদি এটা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। সাধারণত আমরা জানি আনকাউন্টেবল নাউন গোনা যায় না, ভার্ব অলওয়েজ সিঙ্গুলার, নাউনের ক্লাসে পড়াইছি। আর আ লট অফ বা লটস অফ যদি প্লুরাল নাউনের সাথে বসে তাহলে ভার্বটা প্লুরাল হবে। খেয়াল করো একটু এক্সাম্পলটা। যেমন ধরো আমি যদি একটা এক্সাম্পল দিই যে বললাম যে আ লট অফ ওয়াটার, বা কি বলা যায় যে এখানে অনেক পানি আছে। হ্যাঁ, আমি বললাম যে এখানে অনেক পানি আছে। তাহলে এখন খেয়াল করো, আমি দেয়ার দিয়ে এক্সাম্পলটা দিলাম। হ্যাঁ, দেয়ার প্রচুর পরিমাণ পানি। তাহলে পানি যত প্রচুরই করি না কেন, পানি যত বেশি করি না কেন, এটা কি আনকাউন্টেবল না? আনকাউন্টেবল মানে জিনিসটা কিন্তু সিঙ্গুলার। তাহলে এখন তুমি কি দিবা? দেয়ার ইজ অথবা আর a lot of water in the pond. পুকুরে অনেক পানি আছে। 2 নাম্বার আসো, এটা একটা কোশ্চেন গেল। আমরা বললাম যে there is অথবা are lot of students in the class. তাইলে এখন আমাকে ছোট্ট বাবুরা বলো তো কোনটা উত্তর সঠিক হবে? বলো কোনটা উত্তর? তুমি চিন্তা করলে এটা ইজিলি ধরার কথা। এটা আর এটা, তাই না? এক্ষেত্রে আমার মূল সাবজেক্ট কোনটা? লট অফ ওয়াটার। তাহলে ওয়াটার কি? ওয়াটার হচ্ছে ওয়ান, অলওয়েজ সিঙ্গুলার। আর স্টুডেন্টস কি? স্টুডেন্টস হচ্ছে ওয়ান প্লাস, মানে এটা হচ্ছে প্লুরাল। তাহলে তুমি কোনটা নিবা? সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার। এটা কি? এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে কি ওয়ান প্লাস। আবার এখানে আসো, ইজ কি ওয়ান আর কি ওয়ান প্লাস। তাহলে কোনটা নিবা বলো তো? ওয়াটারের সাথে হচ্ছে ইজ, আবার স্টুডেন্টসের সাথে কি যাবে? এটার সাথে যাবে হচ্ছে আর। শেষ, সহজ হিসাব, টেকনিক্যালি মিলে গেল জিনিসটা। প্রশ্ন সলভ করি। দেয়ার ড্যাশ আ লট অফ পিপল, তাই না? পিপল হিয়ার ওয়েটিং ফর দ্য লিডার। এখানে অনেকজন মানুষ আছে যারা তাদের নেতার জন্য অপেক্ষা করছে। অনেকজন মানুষ আছে। তাহলে এই যে পিপল কি বলতো? পিপল আমরা পড়েছি না, পিপল হচ্ছে সবসময় প্লুরাল সাবজেক্ট। তাহলে এখানে কি হবে? প্লুরালগুলো বসবে। সিঙ্গুলার বাদ দাও, এটা হচ্ছে সিঙ্গুলার বাদ। হ্যাভ কি? হ্যাভ হচ্ছে প্লুরাল, তাহলে থাকতে পারে। এখানে ইজ কি? ইজ হচ্ছে সিঙ্গুলার, রাইট? মানে হচ্ছে এটা ওয়ান, তাহলে এটা হবে না। আর কি? ওয়ান প্লাস, তাহলে এটা হতে পারে। তো এখন আমার এটা বাদ, সিঙ্গুলার বাদ, সিঙ্গুলার বাদ। তাহলে বাকি তুমি সি আর ডি এর মধ্যে চিন্তা করো। এখানে অনেক লোক আছে। কোথাও থাকা, কোনো জায়গায় থাকা বোঝাতে বি ভার্ব, হ্যাভ ভার্ব না। কোথাও থাকলে, হ্যাঁ, কোথাও অবস্থান করা বোঝাতে কি বসবে বলতো? কোথাও অবস্থান করা বোঝাতে বি ভার্ব বসে। ওকে, তাহলে হ্যাভ হয় না। হ্যাভ হচ্ছে আমার কাছে কিছু আছে কিনা, আমার সম্পত্তি আছে কিনা। তাহলে কি হবে? দেয়ার আর। তারপরটা দেখো, আ লট অফ নিউজ। আমরা জানি নিউজ আছে একটা আনকাউন্টেবল নাউন। বাচ্চারা মনে আছে? ওই যে আমরা বলেছিলাম ফিক্সড নাউন আছে কিছু নাউনের ক্লাসে। তাহলে ফিক্সড নাউন সবসময় আনকাউন্টেবল, তাই তো? তাহলে এটা কি আনকাউন্টেবল, রাইট? আনকাউন্টেবল। আনকাউন্টেবল সব সময় কি হয়? সিঙ্গুলার হয়। কি হয়? সিঙ্গুলার। তাহলে এটার সাথে কি হবে? অবশ্যই সিঙ্গুলার হবে। আ লট অফ নিউজ ইন দোজ পেপার, তাহলে ওই পত্রিকাগুলোতে, তাহলে এর সাথে কি হবে? অবশ্যই সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার নাও। আনরিলায়েবল, তাহলে ওই পত্রিকাগুলোর অনেক খবরই আনরিলায়েবল, মানে অবিশ্বাসযোগ্য বা বিশ্বাসযোগ্য নয়। তাহলে এটা কি? এটা প্লুরাল, এটা নিতে পারবো না, বাদ। ইজ সিঙ্গুলার আমরা নিতে পারবো, তবে আমরা বাকি অপশন অবশ্যই দেখে নিব। ওয়ার কি? ওয়ার হচ্ছে আমাদের প্লুরাল, এটা আমরা নিতে পারবো না। বিং কোনো অক্সিলিয়ারি ভার্ব না, ওটা কাটা। কি নিবে আমরা? ইজ। তাহলে আ লট অফ নিউজ ইন দোজ পেপার ইজ আনরিলায়েবল। ওকে, গেল। এবার আসো, নান অফ, আগের মতো ইচ অফ এর মতো। খেয়াল করো, যদি নান অফ এর পরে সিঙ্গুলার নাউন বা প্রোনাউন বসে তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। অর্থাৎ এখানে যে আনকাউন্টেবল হয় তাহলে একই কথা। আর নান অফ এর পরে যদি প্লুরাল নাউন বা প্লুরাল প্রোনাউন বসে তাহলে ভার্বটা কি হবে?
প্লুরাল হবে। তাহলে সহজ ইকুয়েশনটা একদম সহজ। খেয়াল করো, যেমন চিন্তা করো, none of the students কে বলো, none of the students, শিক্ষার্থীদের মধ্যে কেউ না, none of the students, কোন শিক্ষার্থী, none of the students none of the students dash, ওকে, তাহলে কোন শিক্ষার্থী কিনা, none of the students want অথবা wants to fail in the exam, বলো তো কোনটা হবে, in the exam, ওকে। তাহলে কোন শিক্ষার্থী পরীক্ষায় ফেল করতে চায় না, তাহলে এইটা তো সহজ একটি ইকুয়েশন। তাহলে নান অফ এর পরে আমার নাউনটা কিসে আছে বলো তো, প্লুরাল নাউন, রাইট? প্লুরাল মিন্স একের বেশি। তাহলে এইখানে আমার দুইটা যে আছে তার মধ্যে কোনটা, এই যে ওয়ান্টস হচ্ছে আমার এক আর ওয়ান্ট হচ্ছে একের বেশি, তাহলে তোমরা বলো তো কোনটা হবে, সহজ হিসাব, কোনটা হবে? স্টুডেন্টস, নান অফ এর পরে যদি প্লুরাল নাউন বসে তাহলে ভার্বটাও কি হবে, প্লুরাল হবে। ভার্বটা কি হবে, প্লুরাল হবে। আর ভার্ব কখন প্লুরাল, যখন এস বাই এস থাকে না। এস বাই এস থাকলে কিন্তু ভার্ব সিঙ্গুলার, এটা তো ভুলে যাবে না, বারবার বলতেছি। উত্তর হবে হচ্ছে এইটা, উত্তর হচ্ছে একের সাথে এক প্লাসের সাথে এক প্লাস। এবার আসো, যদি বলি এভাবে যে none of the homework are complete, ওকে। এইবার চিন্তা করো তো, আমাদের দুইটা এখানে আছে, এটা হচ্ছে হোমওয়ার্ক, রাইট? এটা হচ্ছে সাবজেক্ট। হোমওয়ার্ক কি আমরা জানি, হোমওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল অলওয়েজ কি হয়, অলওয়েজ হচ্ছে সিঙ্গুলার। এটা আনকাউন্টেবল অলওয়েজ কি হয় মনে আছে, নাউনের ক্লাসে পড়াইছি, হোমওয়ার্ক অথবা ওয়ার্ক এগুলো সিঙ্গুলার। তাহলে এই ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হবে, তাহলে হ্যাভ এবং হ্যাজের মাঝখানে কি হবে, এই যে হ্যাভ হচ্ছে আমাদের প্লুরালের সাথে বসে আর হ্যাজ হচ্ছে আমাদের সিঙ্গুলারের সাথে বসে, রাইট? ওকে, তাহলে কোনটা নিবা, সিঙ্গুলার সাথে সিঙ্গুলার, তাহলে এটার সাথে এটা, শেষ হয়ে গেল। ওকে, এবার আমরা একটু প্রশ্ন সলভ করি। নান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ দ্য এক্সাম ইয়েট, ওকে, ইয়েট শব্দটা দেখলে মাথায় রাখতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে নান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ দ্য এক্সাম ইয়েট, তাহলে এখনো পর্যন্ত কোনো শিক্ষার্থী পরীক্ষা শেষ করে নাই। তাহলে স্টুডেন্টস কিসে আছে, প্লুরাল, তার মানে ওয়ান প্লাস, তুমি প্লুরালগুলো নাও। তাহলে খেয়াল করো, আমরা জানি ইয়েট মানে প্রেজেন্ট পারফেক্টে যাবে কিন্তু উত্তর। তাহলে দেখো হ্যাজ কিন্তু সিঙ্গুলার, তাহলে হ্যাজ বাদ, হ্যাভ হতে পারে, ফিনিশ হবে না। দেখো ইয়েটের সাথে কিন্তু কি হবে, ইয়েটের সাথে কিন্তু তোমার কি লাগবে, দেখো ইয়েটের সাথে হয় হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, এইটা অপশনটা লাগবে। তাহলে শুধু কিন্তু ফিনিশ উত্তর হবে না, শুধু ফিনিশড উত্তর হবে না, উত্তর হবে কোনটা, হ্যাভ ফিনিশড। নান অফ দ্য স্টুডেন্টস হ্যাভ ফিনিশড দ্য এক্সাম ইয়েট, এখনো পর্যন্ত কোনো শিক্ষার্থী পরীক্ষা শেষ করে নাই। নান ড্যাশ হেল্পলেস বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই, আচ্ছা তারা না, তাহলে তারা কি, তারা তো প্লুরাল, তাহলে নান মানে কি, এটা প্লুরাল হয়ে গেছে না। বলছে কেউ অসহায় না, কারণ প্রত্যেকেই চেষ্টা করতে পারে, তারা সবাই চেষ্টা করতে পারে, তাহলে তারা কিসে আছে, তারা হচ্ছে প্লুরাল, রাইট? প্লুরাল, তাহলে নানের সাথে কি হবে, প্লুরালটা বসবে, তাহলে সিঙ্গুলারগুলো বাদ দাও, সিঙ্গুলার বাদ, তাহলে নানের সাথে কোনটা যায়, নান ওয়্যার না, নান আর প্রেজেন্টে হবে, কারণ কি দেখো এই যে এই ক্লজটা কিসে আছে, প্রেজেন্টে আছে। ক্যান প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে উত্তরটা কি হবে, উত্তর হচ্ছে প্রেজেন্ট টেন্স, নান আর হেল্পলেস। ওকে বাচ্চারা, আজকে প্রায় 1.5 ঘন্টা হয়েছে আমাদের। আজকে তোমাদের এই ক্লাসটাকে আমরা 2 পার্টে নিব। এখন একটা পার্ট নিচ্ছি, এখন আজকে আর না, তোমাদের রাতে যেহেতু পরীক্ষা আছে,
আমরা আজকে একটু আর্লি ছেড়ে দিব তোমাদেরকে। আমি এই ক্লাসটার উপর একটা এক্সট্রা ক্লাস নিব, ঠিক আছে? রাইট ফর্ম অফ ভার্বের সাথে তোমাদের এটার আরও কিছু কয়েকটা স্ট্রাকচার বাকি আছে, প্র্যাকটিস বাকি আছে, ওইগুলো নিব। প্লাস হচ্ছে তোমাদের আর্টিকেল এবং সেন্টেন্স মেকিংয়ের উপর, অর্থাৎ টাইপস অফ সেন্টেন্সের উপর একটা ক্লাস নিব। এই ক্লাসটা কবে হবে এটা ভাইয়া জানিয়ে দিব তোমাদেরকে। সম্ভবত তোমাদের ঢাবির পরীক্ষা আছে 12 তারিখ, ঢাবির পরীক্ষার পরে আমরা তোমাদেরকে এই ক্লাসটা নিব। সো আজকে তোমাদেরকে আর্লি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, নাই তোমরা মন খারাপ করছো আজকে আর্লি ছেড়ে দেওয়াতে? মন খারাপ করছো যে আজকে ভাইয়া আর্লি ছেড়ে দিলেন আমাদেরকে? আমরা বড় ক্লাসে নিতাম, লং ক্লাস নিতাম, তবে আজকে তোমাদের ছেড়ে দিচ্ছি যেহেতু তোমাদের পরীক্ষা আছে রাতের বেলা, সেই জন্য তোমাদেরকে আজকে ছুটি দিলাম, ঠিক আছে? আজকে আমরা এখানেই শেষ করছি। কালকে কি ভাই ডেইলি এক্সাম হবে? না, হবে। ডেইলি এক্সাম যেইটুকু পড়াইলাম এইটুকু থেকেই প্রশ্ন হবে, ঠিক আছে? এটুকু থেকেই প্রশ্ন হবে, এর বাইরে সিলেবাস না। এটুকু থেকেই তোমরা 20টা কোয়েশ্চেন এক্সাম দিবা। ওকে, তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।